আসসালামু আলাইকুম। সবাইকে আড্ডা উইথ আরজুরিফাতে স্বাগতম। পবিত্র মাহে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতরের পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে। তো যে সাজে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বেশি দিন বাকি নেই। আর আজকে হচ্ছে 10 তারিখ, 14 তারিখে আমাদের পহেলা বৈশাখ। তো এই পহেলা বৈশাখের সাথে লাল এবং সাদাতে চলে আসলাম। আপনারাও চাইলে লাল সাদার বেশে সেজে বের হয়ে যাবেন অবশ্যই। আর যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। যে কথাটা না বললেই নয়, আমাদের সাথে আজকে খুবই একটা মিষ্টি কন্যা আছে, সেটা হচ্ছে ফারদিনা রাশিন। যিনি কথা বলবেন আজকে তার জীবনের গল্প, কিভাবে তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তার কাছে শুনবো। এত সুন্দর একটা মিষ্টি নাম কেন রাখলেন তার পেজের, সেটা হচ্ছে কেজলস বাই লিটিলস। হ্যাঁ, আমরা কেজলস বাই লিটিলস এর সবকিছু শুনবো। সেজন্য কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে বেশি বেশি করে আরজে রিফার যে ফেসবুক পেজটা আছে এবং আরজে রিফার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকতে হবে। তো রাশিনের গল্প যদি আপনারা শুনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফেসবুক পেজে ফলো করলেই রাশিনের গল্পটা কিন্তু আপনারা এখন শুনতে পারবেন। তো আমরা আর বেশি কথা না বলি, মিষ্টি কন্যাকে আমাদের এখানে ব্যাকস্টেজ থেকে আমরা এখন সামনে নিয়ে আসবো। আপনারা তার কাছ থেকে শুনতে পারবেন তার এই কেজলস বাই লিটিলস এর কিভাবে যাত্রা শুরু হলো। তাহলে আমরা আর দেরি না করি নিয়ে আসছি আমাদের মিষ্টি কন্যা ফারদিনা রাশি। গতকালকে যেহেতু আমাদের বাংলাদেশে একটা নতুন নেটের আবির্ভাব হয়েছে, সেই জন্য হয়তোবা কিছুটা নেটের প্রবলেম দেখা দিচ্ছে। তো নেটওয়ার্ক ইস্যুজ এর কারণে ফারদিন আমাদের সাথে জয়েন করতে চেয়েও জয়েন করতে পারেনি। আপনারা এটা সবাই জেনে থাকবেন যে যখনই আমরা যেমন জীবনযাত্রা এগিয়ে এসেছি, আবার কিছু কিছু জায়গায় আমরা কিন্তু পিছিয়ে গিয়েছি, কারণ আমাদেরকে নানা রকম ডিভাইসের প্রবলেম গুলা কিন্তু ফেস করতে হচ্ছে। যেমন আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, মোবাইল ডিভাইস ইউজ করছেন বা ল্যাপটপ, যেখান থেকে আপনি আমাদেরকে দেখছেন না কেন, সবাই কিন্তু কম বেশি বলে থাকবেন যে একদম সমস্যা বা সাইবার ক্রাইমও যদি আমরা বলে থাকি, এরকম টেকনিক্যাল প্রবলেম গুলা কেউ ফেস করেন না এমন কিন্তু হয়নি। আমরা আহ, বিশেষ করে আমাদের 2020 সালে করোনা মহামারীকে কিন্তু আমরা আশীর্বাদ হিসেবেও নিতে পারি, কারণ এই সুযোগটা এসেছিল বলেই আমরা কিন্তু নানা সময় নানাভাবে আপনাদের মাঝখানে খুব সহজে ঘরে বসে পৌঁছে যেতে পারছি। কারো সংস্পর্শে আমাদের থাকতে হচ্ছে না, আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারছি। তো যে যেখান থেকে দেখছেন আমি বলবো আমাদের আরটি রিফার যে ফেসবুক পেজটি আছে সেটা আমাদেরকে লাইক এবং কমেন্ট দিয়ে আপনারা সাথে থাকবেন, এবং আপনাদের যদি কোনো উদ্যোক্তা হওয়ার গল্প বা যেকোনো কিছু আপনারা জানতে চান বা জানাতে চান সবাইকে, সেই ক্ষেত্রে আমাদের ইনবক্সেও কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা লাইক কমেন্ট দেন, এবং ইউটিউবে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন আমাদের প্রোগ্রামগুলো। আর বলছিলাম তো যে কিভাবে আমাদের বৃষ্টি কন্যা আবারও চলে এসেছে আমাদের মাঝখানে। আপনাদের আর দেরি করবো না, আমি পরে কখনো যদি আবার নেটওয়ার্ক চলে যায় সেই সময় এইসব কথা বলবো। তো খুবই আগে কেজলস বাই লিটিলস এর যাত্রা কিভাবে শুরু হলো আর কেমন আছে আগে রাশিদ সেটা বলো আগে। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আপুর সাথে তো আগের কথা হলো। আপু আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঈদের শেষ, আবার কর্ম কাজে ফিরে আসা, তো ব্যস্ততা শুরু হয়ে গেছে। তারপরেও আজকের দিনে আপনাদের সবার সাথে কানেক্ট হতে পেরেছে, খুব ভালো লাগছে। আমি বলছিলাম তুমি যেহেতু ব্যাক স্টেজে ছিলে এবং জয়েন করতে পারছিলে না, আমি তখন বলছিলাম সবাই যাতে বেশি করে শেয়ার করে দেয়, যাতে তোমার গল্পটা সবাই শুনতে পারে এবং জানতে পারে কিভাবে একজন নারী আমিও উদ্যোক্তা শেয়ার হয়ে করে উঠতে দিয়েছি পারে। আপু, যেন আমাদের গল্পটা সবাই জানতে পারে। এই কারণে আমিও শেয়ার করলাম কিছুক্ষণ বসে আমার পেজ থেকে, আমার প্রোফাইল থেকে। এখন আমাদের আর্ট ডে উইথ আরজে রিফার আসলে মেইন মোটিভ হচ্ছে মানুষকে ইন্সপায়ার করা, এবং যাতে কেউ মেন্টালিও যদি অনেক সময় উইক থাকে সেই ক্ষেত্রে যাতে মেন্টালি একজন আরেকজনের গল্প শুনেও কিন্তু অনুপ্রেরণা হতে পারে। কার গল্পটা যে কার জীবনে অনুপ্রেরণা হয়ে কাজ করে আমরা আসলে কেউ বলতে পারি না, কিন্তু সেই জায়গা থেকেই আমার এই কাজটা করা, যেহেতু আমি মেন্টাল হেলথ এবং অটিজম নিয়ে কাজ করি, সেই পারপাসেই আসলে এই ফোকাসটা দিয়ে এই লাইভ প্রোগ্রামটা আমি শুরু করলাম। তো সেখানে আমরা আসলে জীবন চলার পথে প্রত্যেকটা, আমি সবসময় বলি যে প্রত্যেকটা মানুষই একটা গল্প। হ্যাঁ, গল্পের বই, আসলে প্রত্যেকের মানুষের অনেক ধরনের গল্প আছে। তো সেই ক্ষেত্রে আসলে পড়াশোনা করা এবং কিভাবে কি শুরু করলে, এই যে কেজলস বাই লিটিলসটাই কেন নাম দিলে এবং কিভাবে শুরু করলে আসলে বিজনেসটা, হঠাৎ বিজনেসে কেন আসা, অন্য কিছু তো করা যেত যেহেতু পড়াশোনা অন্য লাইনে ছিল যতটুকু জানি। আপু
বিজনেসে কেন আসা, আসলে বিজনেসে আসাটা আসলে একটা কোইন্সিডেন্ট। আমি কখনোই আসলে চিন্তা করে আসিনি যে আমি বিজনেসই করব লাইফে। তবে কর্ম করব জীবনে কিছু, মানে কর্মযজ্ঞে ব্যস্ত থাকবো সেটা সবসময় ছিল। আম, আমি আমার গ্র্যাজুয়েশন হলো আমার, মানে বিবিএ করেছি আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর উপর। তো যখন আমি ইন্টার্নশিপ করেছি, এর পরের ইন্টার্নশিপ যেদিন শেষ হয়েছে ঠিক পরের দিনে আমি জব পেয়েছি। মানে এই কথাটা এই কারণে বলা যে আমি সব সময় কাজেই ছিলাম। আমি অফিস করেছি, ব্যাংকে ব্যাংকে ইন্টার্নশিপের পরে আমি একটা মানে আপনার মোবাইলের একটা, সরি, আপনার কি বলে, টেলিযোগাযোগের যে একটা বড় একটা কোম্পানিতে আমি জব করেছি। তারপর আমার ঢাকায় আসার পরেও আমি আপনার একটা খুব বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছি। তারপর আমি আবার আরও একটা কোম্পানির সাথে 2 বছর কাজ করেছি অ্যাজ এ মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে। তারপরে আপু আমার যখন মেয়ে হয়, আমার মেয়ে হওয়ার পরে আমি আসলে চিন্তা করলাম, মানে তখন আসলে আমি এমবিএও শুরু করলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো দেখা গেল যে সব মিলিয়ে এবং কিছু কিছু জিনিসে আমার কোম্পানির সাথে আমার কিছুটা আর্গুমেন্টের জায়গা তৈরি হয়েছিল। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপাতত আমি একটা ব্রেক নিই এবং জবটা ছেড়ে আমি যেহেতু এমবিএটা করছিলাম, তো এমবিএটা শেষ করি এবং আমার মেয়েকে একটু টাইম দিই, যেহেতু একদম নিউবর্ন ছিল। তো নিউবর্ন থেকে যখন ও একটু বড় হলো, টডলার হলো, ওরও একটা ইন্ডিভিজুয়াল লাইফ ক্রিয়েট হলো, তখন আমি যখন জব খুঁজছিলাম, তখন আমি দেখলাম যে জবে আবার ব্যাক করা কর্পোরেট লাইফে বাংলাদেশে মেয়েদের জন্য খুব একটা আসলে কনভিনিয়েন্ট কিছু না। বিকজ একে তো ছুটি ছাটার সমস্যা, শুক্র শনিবার আমি ছুটি খুঁজছিলাম, প্লাস হলো আপু আপনার মানে ফ্লেক্সিবিলিটি খুব কম। আমার বাচ্চাকে আমার আসলে রাখার কোনো জায়গা ওরকম আমি পাইনি। যে আমার ফ্যামিলিতে অনেক সাপোর্ট ছিল, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে ফ্লেক্সিবিলিটি কম। সো ওয়ার্কিং মাদারদের জন্য আসলে এটা অনেক মানে কঠিন। আসলে ওনারা যেভাবে ম্যানেজ করেন, এটা অ্যাকচুয়ালি বলবো যে একটা অনেক প্রশংসাযোগ্য কাজ, কিন্তু আমি পারছিলাম না। সেক্ষেত্রেই আমি যখন আমার মেয়েকে টুকটাক করে সুন্দর করে কাপড় চোপড় পরাতাম, সুন্দর ড্রেসেস পরাতাম কালেক্ট করে করে, তো সবাই তখন বলতো যে তুমি যেগুলো পরাও কোথা থেকে নাও, তাহলে তুমি এগুলা সেল করো না কেন, এগুলো আমাদেরকেও কিনে দাও, আমরা কিনি তোমার কাছ থেকে। তখন আপু গিয়ে হঠাৎ করে চিন্তা করে আমার পেজটা শুরু করি লিটলস, হ্যাঁ, লিটলস ফর বেবিজ। সো আসলে সেখান থেকেই আমার কাজটা শুরু করা। এইভাবেই আসলে লিটলস এসেছে। লিটলস কিভাবে আস্তে ধীরে ক্যাজুয়ালস বাই লিটলস হলো সেটাও আরেকটা গল্প, হয়তো বা সামনে আরো বলবো আর কি। কিন্তু লিটলস আসলে শুরুটাই হয়েছে আসলে আমার কি বলে, আমার মেয়ের ইন্সপিরেশন। আমার মেয়েরকে আমি মানে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু কর্মেই ব্যস্ত থাকতে হবে, সেক্ষেত্রে মেয়েকেও সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, সেক্ষেত্রে আমি হয়তো একটা বিজনেস শুরু করে দেখি। বাট এটা যে আমার লাইফে এত বড় একটা পার্ট হয়ে যাবে বা এটাই যে আমার অনলি প্রফেশন হবে, সেটা আসলে আস্তে ধীরে বুঝতে পেরেছি। আর রিফা, আচ্ছা, সেক্ষেত্রে একটা চমৎকার প্রশ্ন মনে হলো, কথার প্রেক্ষিতে কথা চলে আসে আসলে। এদিকে আমাদেরকে অনেকে কমেন্টস করছেন, দারুণ আড্ডা। আচ্ছা, রেজাল করিম দেখছেন, সাবির দেখছে, যুক্ত আছি। রেজাল লিখেছে, আর লিখেছে সিলেটের আর জে রিফা আপুর আমাদের গর্ব। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা কথা আমি বলি, আমাদের সাথে ফারদিনা আছে, ফারদিনাও কিন্তু সিলেটের কন্যা। সেই ক্ষেত্রে আমি এখানে একটু এখানে অ্যাড করি যে এই যে সিলেটের ক্ষেত্রে আমাদের যেটা হয়, যেহেতু তুমিও সিলেটের আমিও সিলেটের, সেই ক্ষেত্রে আমরা খুব ভালো জানি আমাদের সিলেটি আর চিটাঙের মানুষরা একটু কনজারভেটিভ হয় বা পুরান ঢাকা, এই তিনটা জায়গায় আমরা একটু বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যদি কখনো কিছু করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক বাধা আমাদের সামনে চলে আসে। এই বাধাগুলা কি তোমার কাছে এসেছিল কিনা? কারণ একটা যখন আমরা ওই তো বললাম যে সিলেটি না, মেয়েদের ক্ষেত্রে তো আসেই, কিন্তু আমাদের সিলেটের হ্যাঁ ক্ষেত্রে একটু বেশি আসে। হ্যাঁ, ধরো আমরা যদি তুমি এডুকেশনের ক্ষেত্রেও চিন্তা করি, একদম ফার্দিনা দেখো চিন্তা করে যে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, যদি আমরা ঢাকা বেস ফ্যামিলি থেকে থাকি সিলেটের মানুষ, তাহলে ঢাকা ইউনিভার্সিটি আর শাহজালাল হলে শাহজালাল ইউনিভার্সিটিতে পড়তে দেওয়া হবে। এছাড়া কিন্তু সহজে মেয়েদেরকে আর গণ্ডির বাইরে দেওয়া হয় না। তাহলে এই জায়গাগুলোতে, সেই জায়গা থেকে তুমি বিজনেসের কথা চিন্তা করেছো, আসলে কিন্তু সেই চ্যালেঞ্জের ব্যাপার নিশ্চয়ই ছিল। সেরকম হ্যাঁ কিছু কি ফেস করেছো বা আপু, এরকম কিছু? চ্যালেঞ্জেস বলতে আসলে আমি খুবই ভাগ্যবান। আল্লাহ আমাকে মানে এমন একটা পরিবারে পাঠিয়েছে যে আমার আমার
ফ্যামিলিতে আমি আসলে কখনোই ছেলে, সত্যি অর্থে বলছি, আমি একদম মানে বাড়িয়ে বলছি না যে আমি আজকে একটা শোতে এসেছি সে কারণেও বাড়িয়ে বলছি না। আমার পরিবারে আমি হ্যাঁ কখনোই ফেস করিনি যে ছেলে কিংবা মেয়ে কোনো পার্থক্য, যেহেতু আমরা যৌথ পরিবারে বড় হয়েছি। এবং রিফাপু আমি এটাও বলতে চাই, আমার পরিবারে আমরাই যে জেনারেশন যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে ঢাকার বাইরে এসেছি কিংবা চাকরি বাকরি করছি তা কিন্তু না। আমার তিন ফুপি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মানে গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং অনার্স। হ্যাঁ, সেটা কত সালের কথা বলছি আপনারা হয়তো আইডিয়া করতে পারবেন, সেটা 80s এর কথা বলছি। হ্যাঁ, তখনই আমার পুপিরা ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এবং মাস্টার্স, ওনারা খুবই ভালো ভালো জায়গায় জব করে তারপরে ওনাদের বিয়ে হয়েছে, সংসার করেছেন, বিভিন্ন জায়গায় পৌঁছেছেন। তো সেই কারণে আপু আমার চ্যালেঞ্জেসটা একটু কম কম হয়েছে। আমাদের আব্বা সবসময় বলতেন যে কোর ব্যাংক হয়ে থাকবে না, যে দুনিয়াটা শুধু সিলেট না বা দুনিয়াটা তোমার শুধু বাসা না, দুনিয়াটা অনেক বড়, দেখার চেষ্টা করবা, জানার চেষ্টা করবা। তো আসলে ওখান থেকে ইন্সপিরেশন বলতে পারেন যে আমার পরিবার একটা ইন্সপিরেশন, এবং তাদের কারণেই আমাদের জার্নিটা অনেক ইজিয়ার হয়েছে। আর এর পরবর্তীতে আমি যে পরিবারের সাথে সংযুক্ত হলাম, মানে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড মানে আমার কি বলবো, ওয়ান অফ ইন্সপায়ার। উনি এত বেশি, উনি আমাকে সব সময় মানে পুশ করেছেন যে কিছু একটা করো, এইটা করো, ওটা করো, এটা মানে আমি যে ধরনের প্ল্যান আমার বিজনেসে নিয়ে এসেছি বা যে কোনো ধরনের কাজ করতে চেয়েছি, সে সব সময় মানে মানে কি বলে একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করেছেন। এছাড়াও আপু আমার শ্বশুর বাড়িতে আমি যেমন আমার শাশুড়ির কথা সবসময় বলি, যার কারণে হয়তো বা আমার বিজনেস লাইফটা ইজিয়ার আপু। কারণ আপনি হয়তো বুঝবেন যে মানে বাচ্চা থাকলে তার একটা দায়িত্ব আপনার অবশ্যই থাকে, কারণ আপনি তাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তার দায়িত্ব আপনার উপর। তারপরে যদি একটা সাপোর্ট সিস্টেম থাকে তাহলে কিন্তু কাজ করাটা অনেক ইজিয়ার হয়। কারণ আমরা যারা বিজনেস করি তাদের কিন্তু কোনো ওয়ার্কিং আওয়ার নাই আপু, যে আমি 9টায় ঢুকলাম আর 6টায় বের হয়ে গেলাম, তা না। কোনোদিন আপু আমি 10টা 11টা থেকে কাজ করছি, কোনো রাত 12টা 1টাও বেজে যাচ্ছে, আমি কন্টিনিউয়াস কাজ করছি, বিকজ আমাদের কাজটাই এরকম। তো আমার যে সাপোর্ট সিস্টেম, আমার শাশুড়ি তিনি অনেক সাপোর্ট করেছেন। মানে এটা আমি সবসময় এগ্রি করবো, কখনোই এটা ডিসএগ্রি করার কোনো অপশনই নেই, এবং আমি ওনার কাছে সে কারণে অনেক কৃতজ্ঞ। সো এই আপু, তবে অবশ্যই এটা তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের বিজনেসে আসা, বা অনেক সময় কি হয় আপু, প্রথম যখন বিজনেস করতাম অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কি করো, তখন আমি বলতাম যে আমি বিজনেস করি। তো মানুষ ভাবতো যে এটা মনে শখে করতেছি, ও এমনি বাসায় বসে আসছো তো মনে হয় এই জন্য করতেছো। তো দেখা যেত প্রথম আপু আমি জবাব দিতাম না, কারণ কি বিজনেসের রিকগনিশনটা আসতে একটু টাইম লাগে। আপনি যখন মানে ভিজুয়ালি যখন দেখবেন যে না ঠিক আছে শি ইজ আর্নিং ভেরি গুড, তখন আপু রিকগনিশনটা আসে। আস্তে আস্তে আসলে কমে যায়, মানে টাফ হয় আপু। সো এটা সত্যি কথা, এটা ফেস করেছি, বাট এখন আলহামদুলিল্লাহ সবাইকে বলতে পারি যে না আমি বিজনেস করি, এবং সবাই এটা খুব সুন্দরভাবেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। হ্যাঁ, আমাদেরকে যে ফারহানা সবুজ আপু কমেন্টস করেছে যে অনেক অনেক অমায়িক এক আপু আমাদের রাশিন আপু অন অন অর্গানাইজ হ্যাঁ অর্গানাইজার। অর্গানাইজেশন অনেক ভালো একটি মেলা করেছিলাম আপার অধীনে, বারবার খোঁজ নিচ্ছিলেন আমার খাবার সেল হচ্ছে কিনা। একদম সত্যি তাই। আর মাসুম রানা কমেন্টস করেছে বাহ দুজন পরিচিত মুখ একসাথে প্রেমে। মাসুম রানা আমাদের দুজনেরই খুব পরিচিত, আমার মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা একসাথে কাজ করেছি। আমাদের সাথে জয়েন হচ্ছে ফাতেমা মান্না আপাও জয়েন করেছে, আর রাশিন আপু ইয়ে লিখেছে, সবুজ আপু আরো লিখেছে রাশিন আপুর বাচ্চাদের কাপড়গুলো খুবই ভালো। হ্যাঁ এটা একদম সত্যি তাই। আর রাশিনের হচ্ছে যেটা ফরেনে যারা আছে তারা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন ড্রেসগুলোর জন্য একদম, আমি তোমাকে নিজেও ইনবক্সে অনেকবার নক করেছিলাম, একটা ড্রেস পাচ্ছিলাম না শপে। তো শপ কেমন চলছে, যেহেতু এখন বনানীর মতো একটা জায়গাতে শপ স্টাবলিশ করলে, এটা কেমন চলছে, এবার কেমন ঈদের রেসপন্স পাওয়া হলো? সেক্ষেত্রে সবটা আসলে আপু খুব ছোট, বেশ ছোট একটা, বলতে পারেন যে একটা বড় প্ল্যাটফর্মের সাথে আমরা একটা ছোট একটা সেকশন নিয়ে শুরু করেছি। আসলে এটা একটা পরীক্ষামূলক ছিল রিফা আপু, কারণ আপনি একটা শপ কিন্তু দিয়ে দিলেই দিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা চাচ্ছিলাম যে প্রথমে একটা শপ চালাতে কি কি লাগে, কি ধরনের স্টক লাগে, কি ধরনের প্রোডাক্ট আসলে ফিজিক্যালি মানুষ পছন্দ করছে, তারপর ধরেন আপনার স্টক মেইনটেনেন্স, আপনার আপনার আরো কিছু আছে যে ফিনান্সিয়াল মেইনটেনেন্স।
সেলটা কিভাবে হয়, ভ্যাট কিভাবে অ্যাড করতে হয়, অনেক কিছু আপু শিখার আছে একটা শপ দেওয়ার আগে। হ্যাঁ, অনলাইনে সেল করা আর অফলাইনে সেল করা ইজ নট সেম। সো আপু সেই ক্ষেত্রে আমি খুব ছোট্ট একটা পরিসরে একটা ভেঞ্চারের সাথে আমার একটা ছোট একটা কর্নার নিয়ে শুরু করেছি, এবং ঈদে আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো। আসলে আমার যে যে প্রোডাক্ট কোয়ালিটি, আমি সবসময় লাইভেও বলি যে প্রোডাক্টগুলো দেখার চেয়ে হাতে আরো বেশি ভালো, কারণ এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট। সো এগুলো হয়তো বা খুব চাকচিক্য প্রোডাক্ট হবে না, কিন্তু কাপড়ের কমফোর্ট 100% হবে। সো সেক্ষেত্রে আপু যারা ফিজিক্যালি দেখে নিচ্ছে তারা আমার রিপিটেড কাস্টমার হচ্ছে। সো শপের রেসপন্স আলহামদুলিল্লাহ বেশ ভালো। সেটাই, আসলে একদম তাই। এটা তোমার ফ্রক তো আসলে একদম 12 বছরের পরে তো আর পাচ্ছি না, এর জন্য আমার মেয়ের জন্য নিতে পারছি না, বাট সে তোমার সবগুলাই ইয়ে করে। বাট আমি অন্যদেরকে রিকমেন্ড করি যে কেউ যদি নিতে চান বাচ্চাদের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে কলেজ লিটেলসে চলে যান। খুবই সব বাচ্চাদের সব কাপড়গুলোই ফিট। আর এমনিও দেখবা বাচ্চাদের কাপড় শোরুমে গেলে বা ইয়েতে দেখতে কিন্তু খুব ভালো লাগে আসলে। মনে হয় এখন তো বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তুমি এটা হ্যাঁ ভালো ফিল হ্যাঁ করতে পারবে যে এখন একটু বড় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এখন ফ্রক গুলো এখন যা পরানো যায়, কিছুদিন হ্যাঁ পরে আসলে সেটাই। চাইলে আমরা। আরেকটা কমেন্টস এসেছে, একটু দেখে নেই কমেন্টসটা। উদ্যোক্তা হওয়ার পেছনে আপনার মূল অনুপ্রেরণা কে বা কি? রেডিও আড্ডা 24/27 থেকে, মানে 7 থেকে কমেন্টস করেছে। হ্যাঁ, উদ্যোক্তা হওয়ার পেছনে আসলে কেউ কি অনুপ্রেরণা ছিল, না শুধু মেয়েই অনুপ্রেরণা সবচেয়ে বড়? আসলে উদ্যোক্তা হওয়ার পিছনে মূল অনুপ্রেরণা আসলে কাজ করার যে আমার তাগিদটা। হ্যাঁ, আমি রিফাপু বারবারই এটা বলছি, হয়তোবা এটা রিপিটেডলি বলছি, হয়তোবা শুনতে ইয়ে লাগতে পারে। আমি সবসময় বলি যে আমার পড়াশোনা যেদিন শেষ হয়েছে, মানে আমার গ্রাজুয়েশনটা শেষ হয়েছে, এরপর থেকে আমি আর্নিং করি। সো যারা আর্ন হ্যাঁ, করে ফেলে একবার আপু, আর্নিংটা কিন্তু একটা অভ্যাস। হুম, সেটা সত্যি কি হয়, কথা। হ্যাঁ, আপনি মানে তখন আপনি আর মানে আপনার আপনার হাজবেন্ড বা আপনার কারো কাছ পরিবার থেকে তখন আর যতটুকুই নিতে সাপোর্ট ভালো হোক, লাগে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার কাছে মনে হবে যে আপনার একটা ওন মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা আপনার একটা শক্তি। সো সেই কারণে আমি যখন আবার জবে ফিরে যেতে পারলাম না, মানে আমার পছন্দ মতো জব হচ্ছিল না, বা যেখানে জব হচ্ছিল সেখানে আমি কর্পোরেট লাইফের সাথে আমার মাদারহুড ব্যালেন্স করাটা আমার জন্য ইজি হচ্ছিল না, তখনই আসলে যখন সবাই বলছিল যে তুমি এই বেবিদের কাপড়গুলো সেল করো, কোথা থেকে নাও তুমি এগুলো, আমাদেরকেও এনে দাও। সেই ক্ষেত্রে আপু হ্যাঁ, আসলে আমি বলতে পারেন যে কাজ করার আগে থেকেই মনে হলো যে মাত্র মানে 5,000 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করেছিলাম। আম, আপু সেক্ষেত্রে আমাকে বলতে পারেন যে আমি কাজের তাগিদটাই আমার অনুপ্রেরণা। পাশাপাশি আমার হাজবেন্ডের সাপোর্ট, তিনিও আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। আমার কিছু মমি ফ্রেন্ডস আছে, তারাও সবসময় বলেছে হ্যাঁ আপু শুরু করো, বা এরা আমার মানে এরাও আমাকে খুব ইন্সপায়ার করেছে আর কি। অনেক কমেন্টস আসছে। ফাতেমা মান্না আপু লিখেছে, দুই প্রিয় আপু। একদম তাই, আপনিও কিন্তু আমাদের অনেক প্রিয়, অনেক মজার জোক বানাইতে পারে আমাদের ফাতেমা আপু। হ্যাঁ হ্যাঁ এটা নিশ্চয়ই রান্না খাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপুর রান্না খেয়েছে, আমি সবুজ আপুর সবুজ তো আপুর হচ্ছে মানে গিয়ে খুব ভালো লাগে হচ্ছে বড়ইর যে গিলাটা করে, ওটা হ্যাঁ খুবই টেস্টি। খুব ভালো। হ্যাঁ, সবুজ আপুর সাথে আসলে যোগাযোগ করে দিতে পারবে। আরো প্রশ্ন আসছে যে আপনার প্রতিষ্ঠানের সবচেয়ে গর্বের মুহূর্ত কোনটি? উম, আসলে আমি কি বলবো, এখনো হয়তো বা গর্ব করার মতো খুব বড় কিছু আমি হইনি। তবে আম, গর্ব করার গর্ব না বলতে পারেন, ধরেন একটা রিমার্কেবল, ধরেন জাম্প। আপনার কাছে হ্যাঁ হ্যাঁ, এই রিসেন্টলি এই পর্যন্ত এসেছি, কোন একটা ইন্টারেস্টিং ঘটনা হ্যাঁ ঘটেছে সেটাই। যেটা? মানে আমার আমি যখন কোভিড কোভিড যে ইয়ারে শুরু হ্যাঁ, হয়, ওই বছর একটা ঈদ আসে, হ্যাঁ, জাস্ট কোভিড শুরু হওয়ার পরপরই। তো তখন কি হলো, আমার পেজটা তখনও বেশ ছোট, আর আমিও বেশ ছোট পরিসরে ব্যবসা করছি। তো কিন্তু দেখা গেল কি যে বাচ্চাদের কাপড়ের একটা মানে স্ক্যারসিটি শুরু হলো, কারণ ঈদে আপনি কারোর জন্য না কিনলেও আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য কিনবেন, এটা হলো আমাদের মানে হিউম্যান সাইকোলজি। তো আমার কোভিড ইয়ার, স্টকও নাই কোনো প্রোডাক্টের, কিভাবে কি ব্যবসা করবো এটা আমি জানি না। কোভিড শুরু হলো, ঈদের রোজা মাসের 5 দিন না 7 দিন চলে গেল। লাকিলি আমার যে ভেন্ডর উনিও বাড়ি থেকে আসলেন, এবং উনি বললেন যে আপু ওই সময় কিন্তু কোভিড এর অনেক কড়াকড়ি যাচ্ছে, মানে এগুলো বের হওয়া যায় না খুব একটা, আমরাও ভয় পাচ্ছি যে কি হবে না হবে। যে উনি বললেন যে আপনি আমার গোডাউনে আসেন এবং আপনি যা প্রোডাক্ট নেওয়ার নিয়ে যা সেল করলেন,
সেল করলেন, বাকিটা আপনার। আমি বললাম যে এত প্রোডাক্ট আমি আনবো, আমি সেল করতে পারবো? মানে একটা থাকে না যে আমি তো জানি যে আমার হ্যাঁ, লিমিটেশন থেকে যায়। বা আমি কতটুকু পারবো। তো উনি পুরাটা গোডাউনই আমার জন্য খুলে দিলেন এবং আপু ওই কোভিড ইয়ারে ঈদে তখন মানে তখনের হিসাবে আমি মানে কি বলবো মানে অ্যামাউন্টটাই বলি, প্রায় মানে 5.5 লাখ টাকার সেল আমি করেছি। হ্যাঁ, যেখানে হয়তোবা সারা হয়তোবা মাসেও আমি হয়তোবা 1 লাখ টাকা সেল করছি ওরকম। তো জাস্ট ওই 10 days আপু, হ্যাঁ, আমি বললাম না 10 দিন অলরেডি চলে গেছে, তো আর 10 মানে 12-13 দিনে আপু আমি 5.5 লাখ টাকার সেল করলাম এবং ওই সময় যে বুস্টটা আমার হয়েছে, যে কনফিডেন্সটা এসেছে, ওইটার কারণেই আসলে এখন কেজেস বাই লিটালস আমি যে ধরনের বড় বড় ডিসিশন নেওয়ার সাহস পাই আসলে ওই কারণে। তো এটা হয়তো গর্বের না, হয়তো বা খুব বড় কিছু না, বাট এটা একটা বলতে পারেন যে পয়েন্ট ছিল একটা business এ। জাম্প, হ্যাঁ একটা জাম্প, আমার একটা সাহসের জায়গা তৈরি হয়েছে। না, এটা কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার যে এক টানে এত মানে বিশাল একটা লাভের ইয়ে করেছে আসলে। 5 লাখ টাকা কিন্তু মানে 5,000 টাকা দিয়ে শুরু করে 5 লাখ টাকা আর্ন করা আসলে বিশাল একটা ব্যাপার ছিল, সত্যি কথা। সেরকম টার্নিং একটা পয়েন্ট ছিল। যেমন একজন এখানে কমেন্টস করেছিল এরকম যে তোমার এই বিজনেসটাকে তুমি কোথায় নিয়ে দেখতে চাও আর কি, কত দূর নিয়ে যেতে চাও। একটা নিজের স্বপ্ন থাকে না, যাচ্ছে আমার এই জায়গাটাকে আমি আরো ডেভেলপ করবো, আরো অনেক দূর নিয়ে যাবো, আসলে সেই ক্ষেত্রে কত হ্যাঁ, দূর নিয়ে অবশ্যই। আসলে অনেকে ধর এটা তো অনেক সময় business শুরু করে অনেক সময় মাঝপথে ভেঙে যায় বা সরে চলে আসে। শুধু বিজনেস মানে আপস এন্ড ডাউনস আসলে। হ্যাঁ, হ্যাঁ, সিজনের অবশ্যই, অবশ্যই। এই কারণেই তো আসলে এটা বিজনেস। না হলে তো আসলে এটা আমার থাকে না যে বিজনেস আপস এন্ড ডাউনস আসবে। তারপরও আমি আমি যেটা দেখি যে আমার আসলে আমি সবসময় বলি যে এখন আমার আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। আমার বন্ধ হওয়ারও সুযোগ নাই আপু। বিকজ আমার সাথে আরো অনেকেই কাজ করে। অনেক ভেন্ডার্সরা কাজ করে। আমার অনেক সহকারীরাও আছেন যারা আমার ব্র্যান্ডের সাথে কাজ করছেন। এবং ইনশাল্লাহ আমার যেটা ইচ্ছা আপু, যে আগামী হয়তো 5 বছরের মধ্যে যদি বলেন, তা 5 বছরের মধ্যে আমার ইচ্ছা যে 3টা বিভাগীয় শহরে আমার একটা কেজস বাই লিটালস এর আউটলেট হবে। সেটা ইনশাল্লাহ আমি হয়তো সিলেটেও খুব শীঘ্রই শুরু করব। তাছাড়া ঢাকায় তো আছে, ঢাকায় আমি আমার ধানমন্ডি জোনের দিকেও একটা হয়তোবা দেখবো। বাকি আরেক কোথাও যদি করা যায় ইনশাল্লাহ, এটা হলো 5 বছরের মধ্যে, 5 বছর পরে যদি কোথাও দেখতে চাই, এভাবে দেখতে চাই আর কি। না, অবশ্যই একটা এইম না থাকলে তো আসলে কোনো গোলে মানুষ পৌঁছাতে পারে না। প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকা উচিত। আর আমার হ্যাঁ, মনে অবশ্যই। হয় এই ক্ষেত্রে আসলে তোমার কি মনে হয় যে স্বপ্ন আসলে একটা না থাকলে মানুষ কিন্তু কোথায় যাবে আসলে, তখন না আমরা পার্থক্য করতে পারি আমরা কতটুকু এগিয়েছি এবং কতটুকু পিছিয়ে আছি আসলে জীবনে। অবশ্যই, অবশ্যই আপু। স্বপ্ন মানে মানুষ তো তার মানে স্বপ্ন দিয়েই বাঁচে আপু। আসলে আপনার লাইফে মানুষ কখন ডিমোটিভেটেড হয়ে যায়, যখন তার লাইফের কোনো গোল থাকে না, যখন তার কিছু করার থাকে না। আপনি দেখবেন আমাদের দেশে স্পেশালি যারা মানে বয়োজ্যেষ্ঠ, তাদের যারা আমাদের মা খালারা আছেন বা আমাদের যারা এখন অনেক কর্মব্যস্ত জীবন থেকে এখন ওনারা অনেক ফ্রি, ওনারা কিন্তু এক ধরনের ডিপ্রেশনে ভোগেন। কারণ কি ওনাদের জীবনের কোনো এখন লক্ষ্য নাই বা কোনো কিছু কোনো মোটিভেশন ওনারা পাচ্ছেন না। সেক্ষেত্রে দেখা যায় তো আমার কাছে মনে হয় আসলে স্বপ্ন বা লক্ষ্য সেটা যে কোনো বয়সে একটা না একটা কিছু নিয়ে ব্যস্ত থাকাটা আসলে খুব ইম্পর্টেন্ট। ওই যে হ্যাঁ, তোমার অলরেডি মনে হয় কোশ্চেন এসে গেছে, আর ইউ প্ল্যানিং টু এক্সপ্যান্ড ইউর বিজনেস ধানমন্ডি? আশিকুর রহমান। আচ্ছা, আশিক ভাই কমেন্ট করছে, ভালোই লাগলো। দিনটা অবশ্যই, ওইখানে অবশ্যই। আমি দিনটা আমি ছবি খেয়াল করে তাহলে বুঝে যাবে এটা কে, না হলে আমি বললাম না এটা কে আসে। তুমি যদি বলতে চাও বলতে পারো। হ্যাঁ, ছবিতে ধরা পড়ে গেল, তাই না? হ্যাঁ, অবশ্যই আমি প্ল্যানিং টু মানে এক্সপ্যান্ড মাই বিজনেস ইন ধানমন্ডি। কারণ আপু একে হলো আমি এই জোনেই থাকি। সো আমার জন্য ইজিয়ার টু মনিটর দ্য বিজনেস। আর দেখা যায় কি ইজি হয় আপনার ব্যবসার ইনশাল্লাহ। হয়তো বা এই এই ইয়ারেই আমরা ধানমন্ডিতে ক্যাজুয়ালস বাই লিটালসে একটা স্টোর দিতে আছি। আচ্ছা, ওখানে কি লিখেছে আশিক ভাই? আচ্ছা, ধানমন্ডি লিখে নেই, আমি ভুল করেছি। আচ্ছা, সাব্বির আহমেদও আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফারহানা ইসলামও যুক্ত হয়েছেন, আমাদের সাথে অনেকে আরো যুক্ত হচ্ছেন। আপনাদের যদি বিজনেস করতে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বা এই যে যেহেতু রাশিন হচ্ছে
বিজনেস তো করতো, বিবিএ যেহেতু করেছে সেক্ষেত্রে কিন্তু কর্পোরেট জবের ক্ষেত্রেও তার এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন করতে পারেন। সে নিজে না করলেও আপনাদেরকে ভালো সাজেশন দিতে পারবে যে কিভাবে কর্পোরেট জবে যেতে হয়, কিভাবে স্টার্টিংটা করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা আপনারা ডিসিশন পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে বেশি বেশি করে আমাদেরকে কমেন্টস করেন এবং আমাদের আরজেডি ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়ে যান। তাহলে অনেক গল্প আপনারা শুনতে পারবেন। শুধু রাশিনের গল্প তো আপনারা অবশ্যই শুনবেন। আর যেহেতু রাশিয়ান আসলে যেমন আপনারা জানতে পারছেন, নিজের মনের শক্তি থাকলে আসলে কিভাবে একজন নারী, আমরা মনে করি নারীরা পারে না, আবার একজন নারী কিন্তু একজন পুরুষ ছাড়াও যে আমরা খালি অনেক সময় বিশেষ করে আমরা নারী দিবস পালন করি যেদিন, সেদিন সবাই পুরুষদের উপর দোষ দেওয়াতে থাকে। আসলে কিন্তু একজন পুরুষ না থাকলে কিন্তু আমরা আসলে নারী পুরুষ আছি দেখেই কিন্তু পৃথিবী সুন্দর আসলে। এটা কিন্তু সবাই আসলে ভুলে যায়। তো সেই ক্ষেত্রে আপনার পুরুষও যাতে আপনাকে সম্মান করতে পারে এবং নারী হিসেবেও যদি আমি সম্মান পাই, অবশ্যই একজন পুরুষকে আমি সম্মান করবো আসলে। এই ক্ষেত্রে রাশিন আমার সাথে একমত হবে যে আমরা আমাদের পরিবারের সাপোর্টটা এবং আমাদের জীবন সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পেয়েছি দেখে কিন্তু যে যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি আসলে, ভালো কাজ যেভাবেই পারি না কেন, তাই না? অবশ্যই অবশ্যই আপু। আমরা তো আজকের প্রোগ্রামটা আজকে ফারদিনা এই প্রোগ্রামটা আশিক ভাইকে ডেডিকেটস করে দিবে, আমি জানি ভালো করে। এমনি তোমার আসলে কেমন মতামত যে আসলে আমরা কি চাই আসলে? সরি আপু। এই যে নারী পুরুষের সম্মানের ক্ষেত্রে আমরা যে সম্মানের কথাটা চিন্তা করি না, সেইটা আসলে কিভাবে দেখো? দেখো তুমিও বলছো, আমিও কিন্তু পাবলিকলি আমরা যেহেতু কথা বলছি লাইভে এসে, আমরা কিন্তু দুজনেই বলছি আমাদের সঙ্গীত সাপোর্ট থাকাতেই আমরা এখানে এসেছি। বা আমাদের যদি যারা আনম্যারিড তারাও যারা এগিয়ে যাচ্ছে, তারাও কিন্তু ফ্যামিলিতে বড় ভাই বা বাবার সাপোর্টটা পায় দেখে এগিয়ে যেতে আরো সহজ হয়। আপু সেক্ষেত্রে আসলে আমি মনে করি আম, এটা আমার কাছে মনে হয় যে পরিবারের মেম্বার্স আসলে নারী কিংবা পুরুষ না, তারা হলো পার্টনার্স। আমি সবসময় বলি, হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার হাজবেন্ডের মানে আমার হাজবেন্ডের কাজে হ্যাঁ, কথা কি ক্লিয়ার আসছে নাকি? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি সবসময় বলি যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা একটা পার্টনারশিপ। সো সেক্ষেত্রে মানে আমি আমার হাজব্যান্ডকেও কিন্তু তার কাজে সাপোর্ট দিচ্ছি, সেটা মেন্টালি হোক, মানে সে যে ধরনের হোক, সবসময় কিন্তু কাজ করে। বা ধরেন অনেক সময় অনেক কিছুতে ও আমার সাথে হয়তো জাস্ট ডিসকাস করছে আপু, হয়তো বা আমি এটা আমি হয়তো বা ওই বিষয়ে একটা বুদ্ধি নাও দিতে পারছি, বাট এই যে মেন্টাল রিলিফটা সে আমার সাথে শেয়ার করতে পারছে, সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু একজন পুরুষকে ইন্সপায়ার করছি ভালো কাজের জন্য, তার উত্তরোত্তর সাফল্যের জন্য, ঠিক যেমন সে আমার বেলাও করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পারস্পরিক আসলে রেসপেক্টের যে জায়গাটা, মানে আপনার একজন আরেকজনের কাজের প্রতি যে রেসপেক্ট এবং স্পেস দেওয়া, যে সে এটা তার কাজ এবং সেটা আমার কাজ, একদম পারিবারিক পরিবারের সদস্য হিসাবে প্রতি মানে যে যার দায়িত্বটা ঠিকভাবে পালন করলেই আমার মনে হয় পারস্পরিক কি বলে শ্রদ্ধার জায়গাটা ক্রিয়েট হয়, এবং দুইজনের মানে দুইজনের ক্যারিয়ারেও আমার কাছে মনে হয় অনেক মানে কি বলে উন্নতি আসে আর কি। একদম তাই। তো সেক্ষেত্রে এই যে আশিক ভাইয়ের কথাই আমরা বলছিলাম, তো আশিক ভাই লিখেছিলেন যে কি লিখেছেন, অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু, আর ইউ প্ল্যানিং টু এক্সপান্ড ইউর বিজনেস ডাইমেনশনস? হ্যাঁ আসলে ঘরে বসে বিজনেস কোয়েশ্চেন করতে ডাইমেনশন, পারতেছেন না, এই জন্য পাবলিকলি কোয়েশ্চেন করতে তুমি সুযোগ আসলে নিয়ে। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই করেছে আপু। আমি আসলে বিজনেস ডাইমেনশন অবশ্যই এক্সপান্ড করতে চাচ্ছি। হয়তোবা আমাদের এখানে প্রথমে সবুজ আপু কমেন্ট করেছেন, সবুজ আপু বলেছেন যে আপু খুব ভালো অর্গানাইজার, আপুর সাথে একটা মেলা করেছে। তো আমার কিন্তু আরো একটা বিজনেসও আসছে, শুধু ক্যাজুয়ালস বাই লিটলস না। আমার আর একটা বিজনেস আছে, সেটা হলো মোজাইক ইভেন্টস। যারা আমরা ইভেন্ট অর্গানাইজ করে থাকি, সেক্ষেত্রে এক্সিবিশন অর্গানাইজ করেছি আমি সিলেটে এখন পর্যন্ত 5টা। আমার আরেকজন পার্টনার্সও আছেন মোজাইক ইভেন্টসের, সাইদা তান্না, যিনি আমার সম্পর্কে ভাবি হন। তো আমরা দুজন মিলেই আসলে অনেকগুলো ইভেন্ট অলরেডি সিলেটে করেছি, এবং এটারও এক্সপানশন হিসাবে আমরা হয়তো এক্সিবিশন করেছি এখন পর্যন্ত সিলেটে, বাট ভবিষ্যতে আমি আরো অনেক ধরনের ইভেন্টই সিলেটে নিয়ে আসার চেষ্টা করছি। সেটা শুধু এক্সিবিশনে আসলে মোজাইক ইভেন্টসকে আমি বেঁধে রাখতে চাচ্ছি না।
এটা খুব ছোট একটা ক্ষেত্র এক্সিবিশন। তাছাড়াও আরো অনেক ধরনের কিছু আমি হয়তো সিলেটের মানুষকে দেওয়ার চেষ্টা করবো, বিকজ মোজাইক ইভেন্টস এর প্রথম থেকেই আমি বলে এসেছি মোজাইক ইভেন্ট শুধুই এক্সিবিশনের গণ্ডিতে আটকা থাকবে না, ইনশাল্লাহ মোজাইক ইভেন্টস ভেরি সুন নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আসবে। এটা একটা বলতে পারেন আমার বিজনেসের আরেকটা ডাইমেনশন। হ্যাঁ, সো এটাও আমি খুব এনজয় করি আমার ইভেন্ট অর্গানাইজিং। সো থ্যাংক ইউ ফর আস্কিং আশিক। আমার মনে হয় আমার বিজনেসের আরেকটা ডাইমেনশন হলো মোজাইক ইভেন্টস, যেটাতে আমার সিলেটে অনেক আলহামদুলিল্লাহ অনেক একটা সুপরিচিতি হয়েছে। দেখেছিলাম যে স্টেশন ক্লাবে এবং ইউনিমার্টে দুইটা দেখার সৌভাগ্য হয়েছে, দুইটা ইভেন্টে আমি যুক্ত ছিলাম। তো ইয়ের সাথে একটু কথাই বললাম, আর ওই সময়টা আসলে পাইনি। আরেকবার হয়েছিল মনে হয় মালঞ্চে, মালঞ্চ যেটা আমাদের সিলেটে, সেখানে। হ্যাঁ, তাহলে তিনটাতে জয়েন করা হয়েছে আসলে। যেহেতু তান্না আপার কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে তান্না আপা আর তোমার এই উদ্যোগটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে, কারণ একই ছাদের নিচে অনেক কিছু কিন্তু আমরা একসাথে পাচ্ছি আসলে। এটা আসলে খুবই হেল্পফুল একটা ব্যাপার। আরেকজন কমেন্টস করেছেন, এজিএম মুস্তাসিম ইসলাম, আই হ্যাভ বিন আ ফ্যান অফ ক্যাজুয়ালস বাই লিটল সিন্স ডে ওয়ান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এভাবেই আমাদের রাশিয়ান এগিয়ে যাক এবং সিলেটকেও আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক, খুবই ভালো লাগছে। এরা যারা কমেন্ট করছে ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে খুব ছোট একটা উদ্যোগ, কিন্তু আপনাদের ভালোবাসার কারণেই আসলে আমি মানে 5 বছর শেষ 6 বছরে পা দিলাম আমার ব্যবসায়িক জীবনে। ধন্যবাদ মুতাসিম ভাই, আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, একদম প্রথম দিন থেকে কিন্তু তোমার ক্লায়েন্ট হিসেবে আছে, এটা রাখতে হবে। ওই প্রথম দিনের ওই জিনিসগুলো কিন্তু আলাদা একটা ইয়ে থাকে, ওর একটা কি বলবো, এদের জায়গা আসলে অন্যরকম। যেমন প্রথম সন্তানের যেমন আলাদা একটা ফিলিংস থাকে, সেকেন্ড সন্তানের ক্ষেত্রে ফিলিংস সব সন্তানের ক্ষেত্রে যদি বলি একই রকম থাকে। তোমার কাছে তো তোমার বিজনেসটা সন্তানের মতোই অবশ্যই, সেজন্যই তো এত আসলে স্বপ্ন দেখছো, অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা আছে। আরো কমেন্টস করেছেন হচ্ছে নাফিসা মালিহা, যে বেবি ক্লোথিংস এর পরে আপু ক্যাজুয়াল ওয়্যারে আসছেন কিভাবে? একটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপু করেছেন। বেবি ক্লোথিং এর পরে কিভাবে ক্যাজুয়াল ওয়্যার। আমার নিশ্চয়ই মনে হয় ফারদিনার ড্রেস দেখে সবাই খুব আকৃষ্ট হতো। একটা হলো কি আপু, কোভিডটা আবার আবার ঘুরে ফিরে কোভিড এর কথাই আসছে। কোভিড এর সময় একটা মানে বাজারে একটা ইয়ে ছিল যে ঘরে পরার কাপড়, যে ঘরে পরবার একটা কাপড়ের একটা চাহিদা তৈরি হলো, কারণ আমরা ঘরে থাকি। তো দেখা যায় কি ঘরে আমরা অনেকে একটু আরামদায়ক হিসাবে হয়তোবা ঢোলা পায়জামা, ঢোলা গেঞ্জি এগুলা পরি। হ্যাঁ, আজকাল সবাই অনেকে পরে কিন্তু। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আমার তখন এরকম অনেকেই বলছিল, আমি একটা লাইভে আসলাম বাচ্চাদের, তখন আমি একটা মানে একটা ঢোলা টি শার্ট পরেই এসেছিলাম আর প্যান্ট। তো আমাকে অনেকে বলছে আপু আপনার এগুলা কি আছে। তো আমি ভাবলাম যে এইটারও ব্যবসা করা যায়। তো আমি আমার ভেন্ডরকে আবার নক দিলাম যে ভাইয়া আপনার পরিচিত কোনো আছে, যে বললো হ্যাঁ হ্যাঁ আপু আপু আসেন, আপনি আমাদের অফিসের পরের গলিতে একটাতে পাবেন, একটা ভাইয়া আছে, ওনার সাথে কথা বলে রাখছে। তো ওনার কাছে গেলাম, তো ওখানে আপু 2 বস্তা প্রথম মানে নিয়ে আসলাম কোন রকম পায়জামা আর প্যান্ট। তো আপু ওইটা 2টা বস্তায় আমি লাইভে মানে সেল হয়ে গেল। মানে কারাকারি করে সবাই নিচ্ছে, আমাদের তো অবস্থা পুরা একদম, আমরা ভাবলাম এটা কি হলো। তো ওই আপু ওখান থেকে আসলে শুরু। তখন দেখা গেল বিভিন্ন বাংলাদেশে যারা বড় বড় এক্সপোর্ট মানে ব্র্যান্ডগুলো আছে, যারা মানে নামি দামি ব্র্যান্ড, আমি ব্র্যান্ডগুলোর নাম উল্লেখ করলাম না, কিন্তু নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে হচ্ছে, এবং সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা বাইং হাউস থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে পাই। হ্যাঁ, তো সেই ওখান থেকে আপু আমি দেখা গেল আমি তো একটু টপস বা একটু মডেলস মানে মডেস্ট কি বলে আপনার একটু ওয়েস্টার্ন ড্রেস গুলা পরি। হ্যাঁ, যেমন লং শার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রেও সবাই দেখলাম যে বেশ অ্যাপ্রিসিয়েট করছে, যে আনা শুরু করলাম ওখান থেকেই আসলে আপু ক্যাজুয়ালসটাও অ্যাড হলো। এবং মজার বিষয় হলো এখন আমি মোস্টলি ক্যাজুয়ালস প্রোডাক্টই সেল করি। বাচ্চাদের প্রোডাক্ট আমি সামার, উইন্টার এবং ঈদে করি, কারণ আপু বাচ্চাদের প্রোডাক্টটা সেল করা ইজ ডিফিকাল্ট, বিকজ অনেক স্টক করতে হয়, বিকজ অনেক সাইজ রেঞ্জ, যেমন 3 মাস থেকে একদম 12 বছর। হ্যাঁ, তখন কি প্রোডাক্ট যদি
আপনার সব প্রোডাক্ট তো সেল হবে না, এটা তো বিজনেস। আপনার তো এমন না যে আপনার সব প্রোডাক্ট যা আনবেন তাই সেল হবে। কিছু কিছু একটা দুটো প্রোডাক্ট করে রেখে রেখে অনেক স্টক হয়ে যায়। সেক্ষেত্রে আমি দেখলাম যে সিজনাল যখন করি ওটা ইজি। আর হলো আপু বাচ্চাদের প্রোডাক্ট সেল করাও কঠিন। অনেক সময় আপনি দেখবেন যে 7 বছরের বাচ্চা ভেরি স্কিনি, তো সে 5 বছরে কাপড় সেল করছে। তো পাঠানোর পরে প্রত্যেকটা বার আমাকে মেজারমেন্ট করতে হচ্ছে। আবার ধরেন একটা 5 বছরের বাচ্চা, সে 10 বছর কাপড় পরছে, বিকজ বাচ্চাদের গ্রোথ তো এক বাচ্চার একের সাথে ডিফার করে, এটা কোনো দোষ না, বাট ডিফার করে। সেক্ষেত্রে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সেই কারণে আসলে ক্যাজুয়াল ওয়্যার গুলো আমি পরে আমি মডেল হতে পারছি। সো এই কারণেই আসলে আপু ক্যাজুয়ালস বাই লিটলস আমি পরবর্তীতে নামটা আর কি কি বলে একটা নতুন নাম লঞ্চ করলাম, যে এটা ক্যাজুয়ালস বাই লিটলস। মানে লিটলস আমার মাদার কোম্পানি, বাট ক্যাজুয়ালস হলো আমি যে মানে আমি এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটাই। তো সেই ক্ষেত্রে যে নিজের প্রোডাক্টের নিজে মডেল হয়, সেই ক্ষেত্রে ফিলিংসটা কেমন থাকে? আপু প্রথম প্রথম মজা লাগতো, কারণ আমি তো ভিজুয়ালাইজ করতে পারি যে এই ড্রেসটা আমি পরলে আমি কিভাবে এটাকে ফ্যাশন করতে পারবো, যে কি কানের দুল পরবো, হাতে কি পরবো। প্রথম প্রথম মজা লাগতো আপু, এখন আর মজা লাগে না। এখন খুব কষ্ট হয়, কারণ এক একটা লটে আমরা 50-60টা ডিজাইন আসে, এবং 50-60টা কাপড় পরা, মানে আবার চেঞ্জ করা, একটা পরা অ্যাক্সেসরিজ চেঞ্জ করা, অনেক কষ্ট আপু। আমার মনে হয় না আমি বেশি দিন এই জিনিস করতে পারবো। হয়তোবা ইনশাল্লাহ যেহেতু কেজস বাই লিটলস বড় হবে, আমরা হয়তোবা আমাদের কিছু ইনহাউস মডেলও আমরা ভবিষ্যতে মডেলদের সাথেও কাজ করবো আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা মজার কথা মনে হলো যে, ওই যে বললাম না, কথার প্রেক্ষিতে কথা চলে আসে। তো সেই ক্ষেত্রে নিজে বিজনেস করছো, নিজে মডেল হচ্ছে, কিছু আমরা দেখতে পারলাম এবার ঈদে কেজস বাই লিটলস হচ্ছে আমাদের ছোট্ট প্রিন্সেস হচ্ছে এটার মডেল। তো সেই ক্ষেত্রে তাকে কি মডেল, তো তুমি অলরেডি তাকে বানিয়ে ফেলছো, কিন্তু তাকে বিজনেসে কি আনার ইচ্ছা আছে কিনা, যে বা তার মধ্যে কি কোনো ধরনের ইচ্ছা দেখতে পাও কিনা, যে মাকে দেখেছি মা নিজের একটা জগৎ তৈরি করেছে, সেক্ষেত্রে আমি এরকম একটা জগতে যেতে চাই, সেরকম কি ইচ্ছা দেখো, নিজে দেখতে চাও কিনা ওকে? আম, আমি আসলে আপু ও মানে ও তো অনেক ছোট, কিন্তু আমি সব সময় সবার আগে যে মানুষটার মানে চোখে আমি রেসপেক্ট দেখতে চাই আমার কাজের জন্য, সেটা হলো আমার মেয়ে। কারণ আসলে ওর কাছে আমার কাজটা কতটুকু আসলে একসেপ্টেবল, এটা আসলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুবই এনজয় করে, মানে এবং সে সব সময় তার স্কুলের টিচার, তার ফ্রেন্ডদেরকে মানে খুব মানে সেটা একটু প্রাউড টোনেই বলে যে আমার মা তো বিজনেস করে, আমার মার পেজের নাম ক্যাজুয়ালস বাই লিটলস, ওর স্কুলের টিচারদেরকেও এটা শেয়ার করেছে, ওদেরকে বলেছে তুমি লাইক দিও। সেই জিনিসটা এনজয় করে আমার। কল দিয়েছে। হ্যাঁ, আবার যেমন আজকে বা লাইভ টাইপ করার আগে একটা প্রিপারেশন থাকে, সে বুঝে যে তুমি লাইভে যাচ্ছ নাকি ছবি তুলবা আজকে, সেইগুলা মানে কাজগুলা অলরেডি সে ভাগ করতে পারে। বা মাঝে মাঝে আমি বলি যে আফসিন উফ আমি আর পারবো না, বাদ দিয়ে দিব, তখন ও বলবে না 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 বাদ দিও না, এটা তো মানে ইউ আর ডুইং ভেরি গুড, এরকম আমাকে সে খুব আসলেই বলে। এবং ভবিষ্যতে সে বিজনেস করবে কিনা আমি জানি না, বা ক্যাজুয়ালস বাই লিটলস এর দায়িত্ব সে নিবে কিনা আর একটু বড় হলে, আমি তাও জানি না। এটা আসলে সম্পূর্ণ তার তার উপরে। যেমন তাকে জিজ্ঞেস করলে সে বলে যে সে বেকার হবে, মানে কেক বানাবে, বিস্কিটস বানাবে, এগুলা বানাবে। তো আমি সবসময় বলি তো এটাও কিন্তু একটা বিজনেস। তো বলে হ্যাঁ তাহলে করলাম বিজনেস। তো তো আসলে বিজনেস আসবে কিনা আপু আমি জানি না, বাট যদি ওর ইচ্ছা থাকে বা ওর এই ধরনের মানে কি বলে, এটাও তো একটা মানে কি বলে ক্যাপাসিটিরও একটা ব্যাপার, সে তার ক্যালিবার দিয়ে যদি সে আসতে চায়, আমি সবসময় অনেকে চাইলেও বিজনেসের যে একটা স্ট্রেস আছে বা রিস্ক নেওয়ার যে একটা ক্ষমতা থাকতে হয়, এটা অনেকে থাকে না অনেক সময়। হ্যাঁ আচ্ছা, সেটাই তাহলে বলছি আমরা একটা মজার পর্ব বিজনেসটা শুরু আসলে করতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বলো, আগে তোমারটা শুনে ফেলি, আমি বলছি তারপরে যে যাচ্ছি। বিজনেসটা আসলে বাইরে থেকে অনেক চাকচিক্য, কারণ স্পেশালি আপনার অনলাইনে যখন আপনি আপনাকে দেখা যাচ্ছে, কারণ কি জানেন আপু, আপনার যে সেলটা হচ্ছে সেটা অনেকে দেখতে পাচ্ছে, হ্যাঁ, সো একটা আইডিয়া করা যায় যে পেজটাতে কিরকম সেল হচ্ছে বা আপনার ইনকামটা নেই। কিন্তু এর ব্যাক স্টোরিতে যে পরিমাণ কষ্ট, শ্রম, আপনার স্যাক্রিফাইস ফিজিক্যালি মেন্টালি, এটা তো আসলে দেখা যায় না। এবং এর এর পিছনে আমরা কি পরিমাণ রিস্ক নিচ্ছি, কি পরিমাণ টেনশনে যাচ্ছে, এক একটা রাত যায় আপু। ঈদের সময় আমরা মানে মানে ঘুমাতে পারি না, নট বিকজ অফ কাজের প্রেসারে, অনেক ধরনের টেনশন থাকে।
বিজনেসে টেনশন তো কাজ অনেক করে। ধরনের থাকে। তো চাকচিক্যটা দেখে অনেকে মনে করো বিজনেসটা শুরু করে দেয়, কিন্তু অনেক সময় হ্যাঁ, আপনি বললেন না যে অনেকে ঝরে পড়ে, কারণ এই কারণেই আপু যে আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি, বিজনেসে হলে ডিসঅ্যাপয়েন্টমেন্টই অনেক বেশি। না হলে তো আসলে এটা বিজনেস হতো না, এটা দেখা যেত কি বলে অনেকটা ব্যাংকে টাকা রাখার মতো হয়ে যেত, টাকা রাখলেই লাভ আসছে, আসলে ওটা না। বিজনেসে আপনাকে রিস্ক হ্যাঁ, নিতে হবে, অনেক সময় অনেক লাভ আসবে, অনেক সময় অনেক মানে অনেক লসেরও ফেস করতে হয়। তো লসের ওটা ব্যাপারে রিকভার যেটা। করে কিভাবে আপনি আবার শুরু করবেন, এটাই আসলে ইম্পর্টেন্ট। না, যেমন আমাদের সাথে একটা আমাদের ক্লাসমেট ছিল, তো আঙ্কেল বিজনেস করতো। আমরা তো যারা বেশিরভাগই ওই স্কুলে অফিসাররা আর আর্মিরা মানে বাচ্চারাই বেশি পড়ে, যেহেতু আমি রাইফেলস পাবলিকের। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা দেখতে পারতাম কি, যে একজন বিজনেসম্যান আঙ্কেলের আমাদের সাথে ছিল এক মেয়ে। তো ওর হচ্ছে যেটা সমস্যা, তো একবার যেটা হলো যে ওর বাবা প্রচন্ড বিজনেসে লস খেলো, তো সেই মাসে দেখা যাচ্ছিল যে ওরা টিউশন ফিটাও দিতে পারছিল না। অথচ ওদের কিন্তু হিউজ পরিমাণ টাকা পয়সা বা সবকিছু ছিল, কিন্তু একটা বিজনেসে একটু ধস খাওয়ার কারণে কিন্তু বিশাল একটা লস হয়ে গেল। দেখা গেল মানে ওদের পড়াশোনাতে এফেক্ট করেছে, কারণ কোনো বাবা মা তো যত কষ্টে হোক, ওই যে তুমি বলছিলে যে বাচ্চাদের অ্যাটলিস্ট পোশাক বলো হ্যাঁ, সবকিছুতেই বাবা মা নিজের অনেক কিছু স্যাক্রিফাইস হয়ে যায়, কিন্তু বাবা হ্যাঁ, মা যখন হয়ে যায় স্যাক্রিফাইসের মানে ইয়েটা বাড়তেই থাকে যত দিন যায়, আসলে নিজের রাইট, অনেক কিছু কমতে হ্যাঁ। থাকে। তো ওই জায়গাটা থেকেই আসলে মনে হচ্ছিল যে আমি বিজনেস করাটা আসলে, তো এমনি নতুন যারা বিজনেস করছে তার চেয়ে আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেহেতু ঈদের কথা চলে আসছে, তো সেক্ষেত্রে বলি যে যেহেতু আমাদের ছোট কন্যাকে তুমি মডেল বানালে, তো সেক্ষেত্রে মডেল কিন্তু একটা সম্মানই আছে, সেই ক্ষেত্রে তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপু আর রেমুনেশন দিলে আজকাল আমাদের আমরা আমাদের জেনারেশনের শেষ আজকাল। এখন আপনি ফ্রি কাউকে কাজ করাতে পারবেন না, এবং উচিতও না। আমি সবসময় বলি যে ফ্রিতে কোনো কাজই করা উচিত না, কারণ তাহলে কাজের ভ্যালুটা আসলে থাকে না। হ্যাঁ, এটা আমি সবসময় এটা মানে আমি নিজেও বিশ্বাস করি। তো আমার মেয়েকে ও তো পড়বেই না, জামাগুলা এত বারবার চেঞ্জ করা ওর জন্য খুবই বিরক্তিকর হ্যাঁ, হচ্ছিল। হ্যাঁ। তো তখন ওকে জোর করে কিছুটা রিকোয়েস্ট করে, তো এট লাস্ট আমি বললাম যে তোমার ওর এখানেই একটা প্লে জোন আছে, তো আমি বললাম যে হ্যাঁ, প্লে জোনে আমি তোমাকে নিয়ে যাব, এবং ওর একটা পছন্দের খাবার আছে, তো বললাম যে আমি এটা তোমাকে খাওয়াবে জাস্ট বিকজ ইন রিটার্ন অফ দিস। তখন আপু রাজি হলো। তো এটা আসলে ফ্রি হয় নাই, বেশ পে করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আজকালকার বাচ্চাদের মধ্যে এই একটা জিনিস খুব দেখতে পারি, যে তারা খুবই তাদের ব্যাপারে হিসাবি। তারা এমনকি তারা হ্যাঁ, বাবা মার ক্ষেত্রেও খুব হিসাবি, কিন্তু এটা খেয়াল হ্যাঁ, করেছো কিনা না। হ্যাঁ আপু, একদিক দিয়ে ভালো আপু, কেন জানেন, প্রফেশনালিজমটা ছোটবেলা থেকেই ক্রিয়েট হয়ে যায়। আমরা অনেক সময় খুব, অনেক একদম তাই। কাজে আমরা মানুষের মুখের দিকে তাকিয়ে ফ্রি করে দিয়েছি, অনেক সময় অনেক কাজ আমরা মানে ভলান্টিয়ারলি করে দিয়েছি। আমার কাছে মনে হয় যে এটা আসলে ওয়ার্থ ইট না। হ্যাঁ, এক সময় আপনার নিজের কাজকে ভ্যালু করবেন আপনি, আপনি যখন রেগুলার বেসিসে ফ্রি করতে থাকবেন, আপনার কাজটিকে অন্যরা ভ্যালু করবে না। তো আসলে একদিক দিয়ে আপু ভালো যে প্রফেশনালিজমটা ওদের ছোটবেলা থেকেই তৈরি হচ্ছে। বাট এমনি কিন্তু ইন্টারন্যাশনালি তোমার যেহেতু ভিজিট করা হয়েছে বা বাইরে যেহেতু অনেকে আছে, ভলেন্টিয়ারি ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু প্রচুর সম্মান করে। এমনকি ভলেন্টিয়ার হিসেবেই কিন্তু সম্মানিটা দেওয়া হয় অন্যরকম ভাবে। হ্যাঁ আপু, এটা কিন্তু সেক্ষেত্রে আমার একটা ছোট একটা স্টোরি আছে। হুম, হুম, হুম। আমি আসম ভাইয়ের সাথে ভলেন্টিয়ার তো ফর, তুমি জাগো হ্যাঁ ফাউন্ডেশনে হ্যাঁ ছিলে আমি, না? হ্যাঁ হ্যাঁ, আমিও। ফাউন্ডেশন ভলেন্টিয়ার ফর বাংলাদেশে আমি হুম, 10 বছর ভলেন্টিয়ার ছিলাম, এবং ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি, এবং ন্যাশনাল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। আমাদের এখানে বোর্ডগুলো হয় এরকম, যে ডিস্ট্রিক্ট বোর্ড হয়, ডিভিশনাল বোর্ড হয়, তারপরে ন্যাশনাল বোর্ড হয়। তো ভলেন্টিয়ার ফর বাংলাদেশের প্রথম যে ন্যাশনাল বোর্ডটা হয়, সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি। তো আমার সাথে আরো ধরেন প্রায় 25,000 ভলান্টিয়ার্সরা ছিলেন, হ্যাঁ, যাদের আমরা লিড করেছি অ্যাজ এ ন্যাশনাল বোর্ড, ন্যাশনাল বোর্ড হিসাবে। তো আপু আসলে ভলান্টিয়ারিজমটাও আমি আলহামদুলিল্লাহ আমি এক্সপিরিয়েন্সও করেছি, এবং সম্মান অনেক পেয়েছি আপু, এবং অনেক কিছু শিখেছি। আম, তারপরেও ধরেন একটা সময় আমাদের দেশে আসলে আম, মানে জীবিকার তাগিদে অনেক সময় সবকিছু মেনটেন করা হয় না, প্লাস হলো আম, একটা সময় আপু যে যে আবার জায়গাগুলোতে বাংলাদেশে ওখান কি থেকে, মানুষজন ভলেন্টিয়ার ওয়ার্কটা কমও বুঝে, আমি এটা দেখেছি, নিজে হ্যাঁ, হ্যাঁ, এক্সপিরিয়েন্স করে। তো ওই তবে এখন পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে আপু, সেটা মানে প্রশংসনীয়। বিভিন্ন বড় বড় সোশ্যাল অর্গানাইজেশনরা আসলে এখন খুব ভালো কাজ করছে, এবং সে কারণে আসলে পার্সপেক্টিভ গুলো চেঞ্জ হয়ে আসছে। তবে ওখান থেকে আপনি লার্নিং নিতে পারবেন লাইফে, বাট আলটিমেটলি আসলে আপনাকে তো আপনার কর্ম বা আপনার কাজে কাজ করে, হ্যাঁ, ফিরে আসতে exactly। হবে।
হ্যাঁ, সেক্ষেত্রে আসলে আমি সেক্ষেত্রেই আসলে মনে করি যে ভলান্টিয়ারিজম থেকে আপনি অনেক কিছু শিখবেন, প্লাস হলো সোসাইটিকে অনেক কিছু দিতে পারবেন, বাট আলটিমেটলি আপনার এই লার্নিং গুলো আপনার কাজে, আপনার জবে, আপনার বিজনেসেই আপনাকে কাজে লাগাতে হবে। এটাই আসলে মেইন মোটো হওয়া উচিত আমার কাছে। হ্যাঁ, আসলে একদম তাই। আচ্ছা, এখন একটু মজার কোয়েশ্চেনে আসি। বেশি অনেক কথা বলে ফেলতে গলা শুকায় গেছে নিশ্চয়ই, এজন্য এক কথা এখন উত্তর হবে। হ্যাঁ, চা না কফি? জি, চা না কফি? চা আমি জানি চা উত্তর, চা তারপর একদম চা। হ্যাঁ। সকালে না রাত, কোন সময় কাজে বেশি মনোযোগী হও? আম, আপু রাতে। নিজেকে এক শব্দে প্রকাশ করতে হলে কি বলবা? এক উম, শব্দে নিজে। আম, কি বলবো, মিশুক। হ্যাঁ, এটা ঠিক একদম। সাফল্য না শান্তি, কোনটাকে বেছে নিবে? যদি শান্তি বা সাফল্যের মধ্যে দুটাকে একটা, যে কোনো একটা বেছে নিতে বলা হয়। এটা কিন্তু আপু কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। আম, এই দুইটা কি কনফ্লিক্ট হয় আপু? আমার কাছে মনে হয় না। আচ্ছা, তারপরেও মাঝে যদি মাঝে হয়। শান্তি, যেমন মাঝে মাঝে শান্তিতে হয়, যদি হ্যাঁ, একটা থাকতে সেক্ষেত্রে চাই, তখন সাফল্যের পিছনে কিন্তু দৌড়ানো যায় না। কারণ সাফল্য পেতে তুমি তো এটা খুব ভালো করে বুঝতেছো, যেহেতু 5 বছর পর একটা গোল আছে, 5 বছর কিন্তু তোমার কোনো ঘুম টুম হবে না। এখন চাইলেও শান্তি আছে মনে, কিন্তু তারপর ওই শান্তিটা ফিল করতে পারবে না কিন্তু, কারণ দৌড়াতে হবে এই 5টা বছর। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আমরা তো জানি রাশিন খুব ভালো গান গাইতে পারে। আচ্ছা, আগে সাফল্য আল্লাহ, আর শান্তিটা শুনে ফেলি, কোনটা না রাশিনের না, পছন্দ আসলে? আমি একদমই ভালো গান গাইতে জানি না। এটা খুবই বেইজ্জতি হবে আমি রিফা আপু আপনি আমাকে লাইভে এনে, কারণ আমি একদমই ভালো গান গাই না। তবে আমি খুব ভালো শ্রোতা, না, আমি আমি তো খুব শুনেছি ভালো। ওই যে ইয়েতে শুনলাম না, আশিক ভাইয়ের সাথে যে ভিডিওটা ছিল ওই পেজে, টুকটাক মানে ফেসবুকে। আমি কেউ গান গেলে আমি তার সাথে কোরাসে গান গাই। আমরা কারণ আমি টুকটাকই খুব ভালো শুনি। শ্রোতা, আমি খুব গান শুনতে পছন্দ করি। এবং আম, আমার ছোটবেলাটা আসলে আমার বোন খুব ভালো গান গেতেন তো, এবং তিনি সিলেটের মানে খুবই স্বনামধন্য একজন ওস্তাদের কাছে গান শিখতেন। তো সে কারণে আসলে আমার বোনের কাছ থেকে শুনে শুনে যা শেখা। এরপরেও আমার হাজবেন্ডও খুব গান শুনতে পছন্দ করেন, টুকটাক গাইতেও পারেন। তো ওই হিসাবে আমি খুব ভালো শ্রোতা, আমি ভালো গায়িকা না। একটু 2 লাইন শুনি আমরা, কোনটা ধরো তোমার ফেভারিট একটা গানের 2 লাইন শোনায় দাও। কেউ না, আমাদের তো সাথে অনেকে যুক্ত আছেন, এখনো যুক্ত আছেন দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু গানটা হয়েই যেতে পারে। না না, রিফাপু আরেকদিন, আরেকদিন। ওটা তো আরেকদিন আমরা যদি আশিক ভাইয়ের সাথে পারি আর কি, আশিক ভাইকে কনভিন্স করে নিয়ে আসি, সেদিন শুনবো দুজনে একসাথে। আরেকদিন কিন্তু এমনি ইনশাল্লাহ। একটা তবে আজকে ফেভারিট আমি আছে অবশ্যই না, গান যেটা গাওয়াবো না। গান সবসময় গাওয়ার আনমনে মতো মনে আছে আর কি। না না আপু, গুনগুনিও গান গাওয়ার মতো এখন আমি একদমই না। আমি এত আচ্ছা, সাহসী সেক্ষেত্রে না। যেটা একটা মজা, যেটা খুব মনে হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছিলে বলছে, তো তান্না আপার কথা যেহেতু আমরা বলছিলাম, তান্না আপাকে আসলে আমি খুব মিস করছি। যে আমার মনে হচ্ছে তোমাদের দুজনকে একসাথে আনতে পারলে খুব ভালো হতো, কিন্তু আসলে এখন তান্না আপার সিচুয়েশনটা সেরকম না। বাট তান্না আপার জন্য আমার সবসময় শুভকামনা আছে। আর বলবো যে ফারদিনা শাহ আপুর সাথে আবারও আপনাকে একসাথে আমরা নিয়ে আসবো, সেই অপেক্ষায় আমরা থাকি। এমনি তান্না আপুর সাথে যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি, সেক্ষেত্রে দুজনেই তো নারী আসলে, সেই ক্ষেত্রে কেমন ফেস করেছে ঝাঁসিতে যখন প্রথম স্টেশন ক্লাব দিয়ে তো শুরু করলে, তাই না? আমি এর আগেই করেছি। আমি হলো একা একদম করেছে তখন? ভাবে করেছি। একটা প্রথম আমার যে মেলাটা সেটা খান প্যালেসে ছিল, উইন্টার ফেস্টিভ্যাল বলে আমি শুরু করেছিলাম। এরপরে সেকেন্ড ইভেন্টটাই আসলে আম, কাজ করেছি হলো আপনার ইয়েতে সিলেট স্টেশন ক্লাবে। এরপরে আমরা যে ইভেন্টটা করেছি মালঞ্চতে করেছি, ওখান থেকেই আসলে তান্না ভাবি আম, উম, মানে তান্না ভাবির সাথে কাজ করা। উনি আসলে সম্পর্কে আমার ভাবি হন, মানে সেটাও খুব ক্লোজ না, বাট ভাবি আসলে খুবই উদ্যোগী একটা মানুষ, মানে সে কাজ করতে খুব পছন্দ করে। এবং আমরা দুজন, আমি যখন দেখলাম যে সিলেটে ইভেন্ট করতে গেলে আমার একজন ভালো পার্টনারের দরকার, আমি নিজ থেকেই ওনাকে বললাম যে ভাবি আপনি কি আমার পার্টনার হতে চান, মানে আপনি যদি রাজি থাকেন আমরা পার্টনারশিপটা করতে চাই। কারণ হ্যাঁ, ওনার সে খুবই মানে যে কোনো কাজে খুবই দায়িত্ব নিয়ে করেন। এবং মানে কাজকে খুব মানে মানে কাজকে কি বলে খুব মূল্য দেন আর কি। হ্যাঁ, সে তার বিজনেসেও তার জেড ক্লজেট যে কাজ, ড্রেসেস একটা বুটিক আছে, তো হ্যাঁ, সেখানেও আমি সেটা দেখলাম। এবং তার সাথে আমি একদম আমার প্রথম মেলা থেকে ওনাকে আসলে আমি দেখছি। এবং তার মধ্যে আসলে অনেক কিছু করার মোটিভেশনটা আছে। সো সেক্ষেত্রে আসলে সেটাই। আমি আপুর সাথে আসলে মানে
মানে ভাবির সাথে আমি কাজ করা শুরু করলাম, এবং পরবর্তীতে দেখা গেলো যে আমরা অনেকেই ভেবেছি যে দুইজন নারী, এর মধ্যে ভাবি আর ননদ কত না না জানি আমাদের টক্কর লাগবে, কিন্তু আসলে আমরা দুজন দুজনেরকে অনেক রেসপেক্ট করি, এবং ভাবিও আমার আমার ওয়ে অফ মানে ওয়ার্কটাকে সম্মান করেন, আমিও ওনার ওয়ে অফ ওয়ার্কে সম্মান করি, এবং একজন একজনকে স্পেস দেই। এবং যে কাজটা আমি মানে ধরেন অনেক সময় থাকে না আমার অনেক কিছু লিমিটেশন আছে, হ্যাঁ, যেটা আমি করতে পারছি না সেটা তার না ভাবি আমার হয়ে করে দিচ্ছেন, আবার যেটা ভাবি করতে পারছেন না সেটা আমি করছি। সো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে আমরা দুজন দুজন নারী খুব ভালোভাবেই পার্টনার হয়ে কাজ করতে পারছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ করব। এবং ভাবি ভাবিকে আমি খুবই রেসপেক্ট করি এবং খুবই পছন্দ করি, কারণ মানে ওনার আসলে উনি সব কাজকেই মানে খুব গুরুত্ব দিয়ে করেন এই কারণে। আসলে তাই, যারা কাছ থেকে দেখেছি তারা খুব ভালো করে জানেন। যেটার জন্য বলছিলাম, ওই যে অনেক সময় অনেকে বলে যে একজন নারী একজন নারীকে পিছিয়ে নেয়, সেই ক্ষেত্রে আসলে উদাহরণ হিসেবে তোমাদের দুজনকে রাখলাম যে না, একজন নারীও একজন নারীর খুব ভালো বন্ধু হতে পারে আসলে চাইলে। তো আশিক ভাই আবারও কমেন্টস করেছেন যে ভলেন্টিয়ারিজমের এত ভাস্ট এক্সপিরিয়েন্স, সো নেক্সট ওয়ার্ড ফর দ্য সোসাইটি। আসলে কি হয়, আশিককে না আমি রিফা আপুকে বলছি আশিককে আমি শেয়ার করেছি, একদম সত্যি কথা বলছি যে আমি আমি শুধুই মানে ধরেন আমি শুধুই বিজনেসম্যান হয়ে থাকতে চাই না, এটা তো আমার পেশা। হ্যাঁ, কিন্তু আমরা যারা সোসাইটির জন্য কাজ করি, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স ভলান্টিয়ারিজমে, এবং আমি মানে বিভিন্ন সময় বিভিন্ন মানে বড় বড় ক্রাইসিস দেশের আমি অবশ্যই নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করেছি, আমার নলেজ দিয়ে, আমার ক্যাপাসিটি যা দিয়ে। তো ভবিষ্যৎ জানি না, মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে একদিন হয়তো আমি প্রধানমন্ত্রীও হতে পারি, কে জানে তো জানি না। সোসাইটিতে কাজ করার জন্য আসলে একটা মাধ্যম আমি দেখলাম যে ডিরেক্টলি আপনি যখন সোসাইটিতে কাজ করতে চাইবেন, তখন আপনার মেধা, আপনার কি বলে আপনার ডেডিকেশনটা, সেটা খুব আমি দেখলাম যে পলিটিক্সে যখন আপনি জয়েন করবেন তখন কিন্তু কাজ করাটা মোর ইজিয়ার। বাট আমার আমার ভবিষ্যতে আসলে কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু যদি কখনো সোসাইটির আমাকে দরকার হয় বা যে কোনো ধরনের আমার নলেজ দিয়ে, আমার কি বলে আমার ডেডিকেশন দিয়ে, সেক্ষেত্রে যে কোনো ধরনের অবশ্যই কোনো ক্রাইসিসে আমাকে, আমি ফারদিনা রাশিন বাংলাদেশের জন্য সবসময় আছি। হ্যাঁ, এটা এটা আমরা দেখেছি আসলে। এখন কবে দেখেছি সেটা আর বলবো না লাইভে। প্রকাশ্যে তো আমরা দেখেছি, তাই না? রিসেন্টলি খুবই ফ্রন্ট লাইন পর্যন্তই রাশিদকে আমরা পেয়েছি, দেশের জন্য এগিয়ে এসেছে আসলে। এমনিতেও আমাদের তো সিলেটে 22-এর বন্যাতেই আমাদের মানে বাংলাদেশের মানুষের বলতে যে মানবিকতাটা যে কি পর্যায়ে আছে এবং কি পর্যন্ত আমরা সাধারণ মানুষের জীবনে আসলে কত সুন্দরভাবে এগিয়ে আসতে পারি, যেটা এই বন্যার সময় কিন্তু বোঝা গিয়েছে। তোমার এই জায়গাতে কেমন কি মনে হয়েছে আসলে কিছু? আমার কিন্তু এটাই মনে হয়েছে যে আমরা যে খেতে পারছে না সে রিক্সাওয়ালাও, তার যদি অবস্থা, তার বাসায় হয়তো পানি উঠে কেউ কিন্তু তার আশপাশে যাদের পানি উঠেছে খুব সাহায্য করছিল, মানে যতটুকু পারছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপু আসলে কি জানেন? আপনার সাহায্য করার জন্য আপনার টাকা থাকতে হয় না, আপনার মনটা থাকতে হয়। আসলে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ? আমি যে সিলেটের একটা যে ফ্লাশ বন্যা হলো, সেখানে বেশ সিলেটের সুনামগঞ্জে তো বেশ ডিজাস্টার হয়ে গেল, এবং আপনি এই বন্যাতে আপনি কিন্তু সোশ্যাল যে স্ট্রাকচার সবাই সমান হয়ে গেল। আপনার বড়লোকের হ্যাঁ, ঘরেও পানি ঢুকছে, মানে যে গরিব তার ঘরেও পানি ঢুকছে, সবারই কিন্তু হ্যাঁ, হ্যাঁ, সাহায্যের দরকার। হ্যাঁ, হয়তোবা আপনি সেই। বড়লোক হিসেবে আপনি হয়তোবা ত্রাণটা না নিয়ে আপনি কিনে খেতে পারছেন, কিন্তু ওই সময় এমন একটা সিচুয়েশন ছিল যে কিনে খাওয়ারও কোনো সুযোগ ছিল না, কারণ সবগুলার দোকানও ডুবে যাচ্ছিল। আপনি কোথা থেকে কিনে খাবেন? সব 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 জায়গায় একটা ডিজাস্টার। তো আমি এইটাই দেখলাম যে আমি যখন কাজ করতে গেলাম, এবং সিলেটে আমার মামার বাড়ি, মানে আমার চাচির বাড়ি, তো আমরা ওখানে একটা পরিবারের সাথে যোগাযোগ করে কাজ করলাম, এবং দেখলাম যে আপু হেল্প করতে চেয়ে সবাই বেশ হেল্প করলো। মানে আমার কাস্টমাররা যারা আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছেন, মানে আমাদের ফ্রেন্ডরা বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরাও পর্যন্ত বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন অনেক, এবং আত্মীয় স্বজন সবাই মানে এই বিশ্বাসে আমাকে টাকাটা পাঠিয়েছেন। এবং আপু আমার আলহামদুলিল্লাহ আমি একটা খুব ভালো একটা উদ্যোগের মাধ্যমে মানুষকে হেল্প করতে পেরেছি, এবং একটা পরিবারকে আমরা চেষ্টা করেছি যে তার একটা কি বলে মানে তার একটা, হ্যাঁ, হ্যাঁ,
সেটা করে দিয়েছে। আসলে একটা প্রশ্ন এসেছে তোমার জন্য যে অবসরে কি করতে ভালো লাগে অবসর সময়? অবসর সময়ে এক সময় আমার অবসর সময় আপু খুব মানে টই টই করতে ভাল লাগতো। হ্যাঁ, কিংবা ধরেন একটা মুভি দেখতে ভাল লাগতো। আহ, কিংবা ধরেন থাকে না বই পড়তে, আমি বইও পড়তে খুব পছন্দ করি। এখন লাইফটা এত হ্যাকটিক হয়ে গেছে যে আমার এখন অবসরে ঘুমাতে খুব ভালো লাগে। হ্যাঁ, কারণ অবসরটাই পাই খুব কম আপু। আমি খুব স্লো, মানে অবসরটা খুব এনজয় করতে পছন্দ করি। আমি হয়তো বা এক কাপ চায়ের কাপ নিয়ে একটা গান শুনি, কিংবা গল্পের বইয়ে ২-৪ পাতা পড়ি, মানে স্লো চাই। আমি এখন আর চাই না যে একটু ঘুরে বেড়াবো, কোথাও যাব, ওই লাইফটা আমি আসলে এখন আর এনজয় করি না। এখন অবসরে আমি গান শুনি, বই পড়ি। বন্ধুরা বের হতে চাইলে বাসা আসতে বলি যে বাসা আসো, বাসায় বসে চা খাই, মানে টুকটাক যা নাস্তা টাস্তা ওটা বাসায়, মানে বাসায় সময় কাটাতেই পছন্দ করি পরিবার এবং বন্ধুদের সাথে। বোঝা যাচ্ছে রাশিনের একটু বয়স হয়ে গেছে আসলে। আচ্ছা, একটা মজার প্রশ্ন এসেছে যে আপনি কিভাবে ক্লায়েন্ট বা পার্টনারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন? এটা অবশ্যই রাশিনের জন্য কোনো ব্যাপারই না, যেখানে সে ভলেন্টিয়ারি ওয়ার্ক করেছে তার নিজেই বলেছে, যদি এক আম, কথায় প্রকাশ করতে বলা হয় সে হচ্ছে নিজেই বলেছে সে মিশুক মানুষ। আসলে আমি প্রথম দিকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও কিন্তু এটা জানেন, যদি কারো কেউ অনলাইন বিজনেস করে থাকেন, আপনার রিপিট কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অনলাইন বিজনেস। কারণ আপনার প্রতিদিন নতুন নতুন কাস্টমার আসবে, এটা তো একটা ইম্পর্টেন্ট, প্লাস হলো রিপিটেড কাস্টমার। হ্যাঁ, সেক্ষেত্রে আমি প্রথম প্রথম যখন বিজনেস করতাম, আমি প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আমার একটা পার্সোনাল রিলেশনশিপ আছে। এখনো আমার লাইভে এরা কমেন্ট করে, জাস্ট এরা আমার কাস্টমার, বাট এরা আমার বোনের মতো হয়ে গেছে, অনেকে বন্ধুর মতো হয়ে গেছে। আমি প্রত্যেকের নাম ধরে মানে রিপ্লাই করতাম, যে আমি কখনোই অটোমেটেড মেসেজগুলো ইউজ করতাম না। আমি ধরেন সাপোজ রিফা আপু আপনি নক দিয়েছেন, আমি বলবো যে রিফা আপু আপনার কিউন প্রোডাক্টটা লাগছে। সেক্ষেত্রে আমার সাথে একটা পার্সোনাল রিলেশনশিপ কিন্তু ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এটা আমি করেছি, এবং আমার যে ভেন্ডরদের সাথেও আমি কাজ করি তাদের সাথেও আমি খুবই প্রফেশনালি ডিল করেছি। আমি কোনো সময় টাকা, প্রফেশনালি বলতে কি টাকা পয়সা নিয়ে আমার কোনো ধরনের হিচ নাই। আমি যতটুকু প্রোডাক্ট এনেছি ততটুকুই পেমেন্ট করেছি, ওদের সাথে পেমেন্ট নিয়ে আমি কখনো ঝামেলা করিনি। বা প্রোডাক্টের সাথে আমি ক্লিয়ার কাট কথা হয়েছে যে এই প্রোডাক্টটা এইটুকু, এটা শুধুই আমার, বা এটা আমাকে দিবেন, বা এই জিনিসটা আমার জন্য রাখবেন। সো আমার কাছে মনে হয় যে যারা ব্যবসায়ী তারা কিন্তু ক্লিয়ার কাট কথা খুব পছন্দ করে। সো যাদের সাথে আমি কাজ করেছি ভেন্ডর হিসাবে, তাদের সাথে আসলে ওভাবেই আমি আসলে সম্পর্কটা মেনটেন করেছি। এখন আর আচ্ছা, ক্লায়েন্টদের সাথে পার্সোনাল রিলেশনশিপ মেনটেন করা যায় না। আলহামদুলিল্লাহ ক্যাজুয়াল স্পাই ডিটেলস আগের থেকে একটু বড় হয়েছে, আমাদের অনেক কাস্টমার। সো আমার আন্ডার মডারেটররা কাজ করে, সো ওরাই মেসেজেসের রিপ্লাই করে মোস্টলি। সো আসলে আগের মতো করা যায় না, বাট প্রথমের দিকে আমি ওভাবেই শুরু করেছিলাম। এমনি ওভারঅল আরো কিছু প্রশ্ন এসেছে, একটু নেই। আপনি কিভাবে প্রোডাক্ট বা সার্ভিসের মান বজায় রাখেন? আর একটা হচ্ছে আপনি কি নিজের সব দেখেন নাকি দায়িত্ব ভাগ করে সেটা তো উত্তর পেয়ে গেছি অলরেডি। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন বিজনেস বড় হচ্ছে আসলে। সন্তান বড় হলে একটু বড় জায়গায় যায় টিচার, আমরা তখন আর নিজেরাও পড়াই না, একটু টিচার হলে ভালো হ্যাঁ, হতো আমরাও চিন্তা করি আসলে। আচ্ছা, একটা জিনিস আমার আমি আমি যারা মানে নতুন ধরো আমার বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য কিছু বলো আর কি, যে এটার ব্যাপারে। আমি আপু আমার পরিবারে আমি একটু ব্যবসায়িক পরিবার থেকে এসেছি। মানে আমার সব বাবা চাচা সবাই চাকরি করেছেন, এবং লাইফের একটা সার্টেন স্টেজে এসে ওনারা বিজনেস করেছেন। সো বলা যায় যে চাকরিজীবীর জীবনটাও আমি দেখেছি, ব্যবসায়িক জীবনটাও দেখেছি। এটা আমার লাইফের একটা ভালো লার্নিং হয়েছে। আমার চাচু উনিও বলেন, আমার হাজব্যান্ডও সবসময় বলেন যে বিজনেস কখনো একা বড় হয় না, বিজনেস সবাইকে নিয়ে বড় করতে হয়। মানে হলো আপনার পার্টনার্স বাড়াতে হবে, আপনার সহকারী বাড়াতে হবে। আপনার প্রফিটটা শুধুই যে আপনার তা কিন্তু না, কারণ সেভাবে একা বেশি বড় হওয়া যায় না। হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রি যখন দেখবেন, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হ্যাঁ, সে কি একা একা ইন্ডাস্ট্রি করছে? তার আন্ডারে হাজার হাজার মানে কাস্টমার, তার আন্ডারে হাজার হাজার মানে ভেন্ডরস কাজ করছে, একটা গার্মেন্টসে হাজার হাজার কর্মীরা কাজ করছে, মার্কেটিং টিম কাজ করছে। সেই ক্ষেত্রে আপু আমি আমি বলবো যে আম, মানে মানে কাজ অবশ্যই ভাগ করে দিতে হবে বড় হতে হলে। আর একটা জিনিস হলো যে প্রোডাক্টের কোয়ালিটি বা সার্ভিস কিভাবে মেনটেন হয়, প্রোডাক্ট প্রোডাক্ট বাইংটা এটা একদমই আমি এখনো,
হ্যাঁ, এটাতে আমি কাউকে এখন পর্যন্ত ইনভলভ করি না, বিকজ আমি এটাতে মানে এখন পর্যন্ত এত নির্ভরশীল হতে পারছি না, বিকজ আমি জানি যে আমি কোন প্রোডাক্ট, আমি সবসময় বলি আমি ওই প্রোডাক্টটাই সেল করবো যেটা আমি পড়তে পারবো, যেটা আমি পড়তে পারি না বা ওই কোয়ালিটি প্রোডাক্ট আমি সেল করব না। সো সেক্ষেত্রে আমি এটা মেনটেন করি। এবং কাস্টমার সার্ভিসটা আমার আমার কাস্টমার সার্ভিস 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি জব করেছি একটা টেলিযোগাযোগ কোম্পানিতে, আমি 2 বছর কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসাবে জব করেছি। এরপরেও আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করেছি। সো এটা আমার একটু লার্নিং আছে, একটু শিক্ষা আছে ওখান থেকে। প্লাস হলো আমি আমার যারা সহকারী, যারা আমার মানে মডারেটর হিসাবে কাজ করে, আমি তাদের কাজ সব সময় মনিটর করি। হ্যাঁ, অলরেডি অনেক কমেন্টস এসেছে। আফিফা সুলতানা কমেন্টস করেছেন, রেগুলার কাস্টমার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন, বুঝছো? আফিফা হ্যাঁ, আপু আমার রেগুলার কাস্টমার, এবং আপু একজন উদ্যোক্তা। আপু দুইটা বেবির মা, কিন্তু খুব ভালো একজন উদ্যোক্তা। কিন্তু উদ্যোক্তারা যে বন্ধু হয় না তা না, আপু আর আমি আমাদের কিন্তু মানে সেম, মোটামুটি সেম কাইন্ড অফ প্রোডাক্ট, বাট সবসময় আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি। আচ্ছা, ধরো আমি জিজ্ঞেস করছিলাম যে প্রথমে যে যদি কোনো নতুন উদ্যোক্তা হয়ে আসতে চায়, ধরো এখন কলেজে পড়ছে বা এরা যদি নিজে থেকেই প্রথম থেকেই বিজনেস করতে চায়, সেই ক্ষেত্রে অনলাইন ধরো অনেকে ফেসবুক অনেক ফ্রেন্ডলি, সবাই কম বেশি এখন 5-6 এর বাচ্চা বা 4-1-2 বাচ্চারাও ফেসবুকটা এখন চালাইতে পারে ধরো, হ্যাঁ। সেক্ষেত্রে ওরা কিন্তু নিজেরাই স্ক্রল করে এবং এটা দেখতে থাকে যে নিজেদের প্রোডাক্ট এখন দেখবে নিজেরাই অর্ডার দিচ্ছে। ফুড পান্ডা যদি বলি, এইসব ক্ষেত্রে ওরা নিজেরাই খাবার দাবার এখন অর্ডার করতে পারে। কিন্তু ধরো অনেক এখন আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল ভাবে, তাহলে কিন্তু ইউটিউবে কত ছোট ছোট বাচ্চারা ইউটিউবার হয়ে কি সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করছে আসলে। সেই ক্ষেত্রে কি মনে হয় যে যদি এরা মানে ফেসবুকের পেজ ধরে বিজনেস করতে চায়, সেক্ষেত্রে কি কি আসলে খেয়াল রাখতে হবে? মানে তোমাকে আমি দেখেছি খুব কাছ থেকে যে ছবি তুলতে একটা বিশাল কষ্টের ব্যাপার হয়েছে। হ্যাঁ, এটা আমার নিজের একটা ফ্রেন্ড খুব ক্লোজ আছে, সেও উদ্যোক্তা। তো সেক্ষেত্রে আমি দেখি যে তার দিন রাত নেই, ছবি তোলার সময় কিন্তু একটা বিশাল ভাবে প্রেজেন্টেশন যে একটা ব্যাপার, যে ধরো কোনো খাবার কিন্তু আমরা যদি দেখি, বিশেষ করে খাবারের ক্ষেত্রে যদি বলি, যারা খুব ফুডি, যেমন আমি খুব ফুডি মানুষ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার যদি খাবারটা চোখেই দেখতে ভালো লাগে, তাও আমার অর্ধেক পেটে ভরে যায় এবং সেটা হ্যাঁ, প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ফিল হয়। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে এই ছবিগুলো তোলা বা কিভাবে আরো আরো ধরো বিজনেসটাকে ফ্লারিশ করার জন্য কি কি করতে পারে, তোমার কাছে যেটা মনে হয় তোমার নিজের এক্সপেরিয়েন্সে? আপু একটা জিনিস হলো, মানে আপনার বিজনেসে বেসিক কিছু জিনিস আপনাকে জানতে হবে, যে একটা বিজনেস কিন্তু ধুম করে খুলে ফেলা যায় না। হ্যাঁ, অনলাইনে আপনার একটা পেজ খুলতে আপনার 2 মিনিটও সময় লাগবে না। হ্যাঁ, এই পেজটা আপনার সাজানো গোছানো, মেনটেন করা, তারপর হলো আপনার মানে পেজটা দেখতে একটু প্রফেশনাল যেন লাগে, সেক্ষেত্রে অনেক ধরনের গ্রাফিক্সের কাজ থাকে, অনেক ধরনের, এটা ব্যাক এন্ডে কিন্তু অনেক কাজ থাকে। আপনি যে হুম কোনো হুম পেজ হুম থেকে কিন্তু আপনি কিনবেন না। অনেক সময় হুম আপনি হুম। দেখবেন অনেক পেজে আমরা স্ক্রল করি কিন্তু কিনি না, দেখতে মনে হয় যে এটা কি অথেন্টিক হবে বা কি হবে। তো এখানে আসলে অনেক কিছু শিখার আছে। প্লাস হলো ছবি তোলার যে ব্যাপারটা, ছবি তোলায় আমিও যেমন মাঝে মাঝে বিরক্ত হই, কারণ আসলে কি আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার না। হ্যাঁ, আমাদের তো ফোনের ফোনের আর হোম লাইটের উপরে মাঝে মাঝে আউটডোর শুটও করি আমি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি যে লাইটের কাজ করতে করতে এটা শেখা যায়, বাট তারপরেও দেখা যায় যে একটা খুব সুন্দর একটা লাইট সিস্টেম, আমার একটা স্টুডিওর মতো আছে আমার বাসায়, আমার একটা এক্সট্রা রুম আছে। তো ওখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, সুন্দর সেট আপ, লাইট ভালো থাকতে হয়, তারপরে আপনার ধরেন সেট আপটা ওরকম সুন্দরভাবে হয় যেন ছবি তুললে মোটামুটি একটা মানে আপনার মানে ওটা একটু ঠিকঠাক হলে, প্রেজেন্টেবল। তারপর সেক্ষেত্রে ছবি কিন্তু ছবি তুলেই তো আপনি সাথে সাথে পোস্ট করতে পারছেন না, ছবি তোলার পরে সেটা আপনার একটা এডিটিং আছে, ওখানে আপনার একটা গ্রাফিক্সের কাজ আছে, অনেকে লোগো, আপনার লোগো দিতে হয়, কারণ সেক্ষেত্রে আপনার ছবি অন্য কেউ ইউজ করে ফেলতে পারছে, সেক্ষেত্রে এগুলাও ইউজ করতে হয়। তো অনেক ধরনের কাজ আছে, আসলে সবকিছুই শিখে আসতে হয়। প্লাস হলো আপু, একটা বিজনেস করতে হলে আপনার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকতে হয়, এটা উচিত সবার। হ্যাঁ, বিকজ এটা মানে আপনার বিজনেসটা শুধু আপনার বিজনেস না, এটা আপনার একটা আইডেন্টিটি। হ্যাঁ, সো ট্রেড লাইসেন্সটা আপডেট রাখতে হয়, কারণ এটা ভবিষ্যতে আপনার বিজনেসেই কাজে দিবে। আপনি একটা ব্যাংকের কাজে যান, আপনি বিদেশে যান অ্যাপ্লাই করতে, আপনি যে বিজনেস প্ল্যান, কে আপনাকে রিকগনিশন দিবে আপনার ট্রেড লাইসেন্স না থাকলে? আপনি একটা ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ট্রেড লাইসেন্স ছাড়া অসম্ভব। তো এই যে ছোট ছোট জিনিসগুলা, এগুলো আপনাদের মানে শিখতে হবে, মানতে হবে, এবং আপনার একটা টিন টিন নাম্বার রাখতে হবে।
আপনি যে আর্ন করছেন ট্যাক্সেরও একটা, সরকারেরও একটা দাবি আছে এখানে। তো এখানে একটা ছোট্ট একটা ব্যাপার আছে। সো এগুলো এইসব জিনিস আমার মনে হয় মেনটেন করা উচিত। হ্যাঁ, আশা করি আজকে আমাদের প্রোগ্রাম যারা দেখবে তারা অনেক ইনফরমেশন পাবে, কিন্তু ভালো ভালো মানে আমি কিন্তু এগুলো জানতাম না আসলে। হ্যাঁ, অনেকগুলো জিনিস শিখে নিলাম যে ট্রেড লাইসেন্সের ব্যাপারটা ছিল, ৩ নম্বরের কথা বললে। হ্যাঁ, একদম নিজের দেশের এই যে আমি বললাম না, রাশিনের যে দেশপ্রেম তার কথাতেই কিন্তু চলে আসে। হ্যাঁ, আর এটা আর বলার কোনো ইয়ে রাখে না। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বিদেশের টোরের কথা বলছিলে, আবার এমন কি এখানে একজন প্রশ্ন করেছে এরকম যে ভবিষ্যতে তুমি তোমার বিজনেস কোথায় তুলে মানে কারো হাতে তুলে দিতে চাও কিনা। হ্যাঁ, এটা তো আসলে পরে এটা আসলে বলা যায় না। হ্যাঁ, আমি তো বললামই, আমার ধরেন তুলে দিলে কাকে তুলে দেবেন? আপনি আপনার সন্তানকে তুলে দিবেন। এখন সে কি হ্যাঁ, সেটার জন্য সেটাই। ইন্টারেস্টেড কিনা বা এটার জন্য রেডি কিনা, এটা আসলে সে বড় হলে হয়তোবা ডিসিশন নিলে আমার এন্ড থেকে কোনো কিছুতেই বাধা নেই। সে তো হালাল পথে যা ইনকাম করবে, যে পথ যেই পেশা বেছে নিক, আমার কোনো সমস্যা নেই। খুব সুন্দর একটা কথা বলেছি যে হালাল ভাবে যেটা আর কি আসলে করা যায় সেটাই আসলে আমাদের করা উচিত, যারা যেহেতু আমরা একজন মুসলমান কান্ট্রিতে আছি এবং মুসলিম দেশ আসলে। একটা যেটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল প্রশ্ন করবো, মাথা খালি ঘুরছে অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে যে বাইরে ট্রাভেলের কথা বলছিল যে বিজনেসম্যান হলে ট্রাভেল করতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে তো রিসেন্টলি একটা কোথায় ঘুরেছিলাম, আমার ঠিক জায়গাটা এখন মনে আসছে, তুমি বলো। তো সেই জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট আনা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কেমন রেসপন্স ছিল? আপু আমি রিসেন্টলি রিসেন্টলি বলতে তাও তো মনে হচ্ছে যে 6 মাস হয়ে যাচ্ছে। আমরা থাইল্যান্ডে, সরি, আমরা চায়নাতে গিয়েছিলাম। আমার হাজবেন্ডও তার বিজনেসের কাজে ইন্ডিভিজুয়ালি গিয়েছেন, আমিও গেলাম। আমি ভাবলাম যে একটু দেখি, যে এক্সপ্লোর করি, বিকজ চায়না তো আসলে ওয়ার্ল্ডের সব বিজনেসের একটা হাব। এখানে আপনি হ্যাঁ, যে কোনো সেই কিছু নিয়ে বিজনেস করতে চান, দে হ্যাভ প্রোডাক্টস। না। তো আসলে প্রথমবারই আমি আসলে, হ্যাঁ, তো প্রথমবারই গিয়েই যে আমি বিজনেস করতে পারবো বা ওরকম আসলে কোনো মানে আইডিয়া নিয়ে যাইনি যে গিয়েই আমি অনেক প্রোডাক্ট আনতে পারবো, ওরকম না। জাস্ট এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি দেখলাম যে ওদের আমি যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, তো আমি ব্যাগ ব্যাগের যে কালেকশনটা সেটা, এবং খুব ভালো একটা কয়েকজনের সাথে, ওদের একটা হোলসেলার সাথে কাজ করলাম। এবং মানে জাস্ট আপু কিছু না, আমি হয়তো বা এক দুই দিন একটা লাইভ করেছি, আর আরেকদিন ছবি পোস্ট করেছি। তো আমি এত হিউজ পরিমাণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ব্যাগের অর্ডার পাই যে আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি যাই অর্ডার পাই সুটকেসে করে নিয়ে আসবো, বিকজ আমাদের সুটকেসে কোনো খালি ছিল। আমি আর হ্যাঁ, আশিক আমরা তো ঘুরতে গিয়েছি, তো আমরা সুটকেসে করে নিয়ে আসবো, বাট ওইটা আসলে হয়ই নাই, সম্ভবই না। কারণ দেখা গেল যে এটা হচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে মানে কার্গো করে পাঠাতে হলো। এবং সেক্ষেত্রে হয়তো আমি যেমন একটা নতুন জিনিস শিখলাম যে কার্গোতে প্রতি ব্যাগে আপনার শিপিং চার্জটা অ্যাড করতে, প্রতি ওয়েট চার্জ অ্যাড হয়। তো আমাকে হ্যাঁ, এটা হ্যাঁ। দিয়েও আনতে হয়েছে যে ট্যাক্সটা অ্যাড হয়। তো ওইটা তো আমি জানতাম না, যখন প্রাইসিং করেছি ওটা তো অ্যাড করে করিনি। হুম, হুম। সেক্ষেত্রে মানে আমি তো তুলনামূলক অনেক কম দামে দিয়ে দিচ্ছি, অনেক অর্ডার আসছে আপু। এবং কিন্তু আমার একটা লার্নিং হয়েছে। তো ভবিষ্যতেও আমি হ্যাঁ, যদি হ্যাঁ। এই বিজনেসটা, আমার ইচ্ছা আছে যে প্রসিড সেটাই। করার। এটা হুম, হুম। মানে আমি মানে খুব ভালো কোয়ালিটির, সেটা কোনো লোকাল মানে থাকে না যে কোয়ালিটিতে আমি একদমই কোয়ালিটি কম্প্রোমাইজ একটা করি মেইনটেইন করা পাবো। আছে, হ্যাঁ। এবং আমি যে ব্যাগগুলা এনেছি মানে যারাই পেয়েছেন খুবই ভালো রিভিউ দিয়েছেন। এবং বড় বড় যে শোরুম গুলাতে সেই ব্যাগগুলার জন্য মানে আমরা যে প্রাইস গুলা দেখি সেগুলো আসলে অ্যাবসার্ড প্রাইস দেখেছি। এই আমি না তুলনায় আমি খুবই, কমেন্টসটা দেখে এলাম, মানে তুমি নিজে দেখো কমেন্টসটা দেখে না হয়। চায়নার ব্যাগগুলার জন্য আবার ওয়েট করছি। তুই আবার যা, আমার বোন আমার বোন তানিয়া আহমেদ আম, লিখেছে, হ্যাঁ, আমার বোন কমেন্ট করেছে। সেই আপু 6টা ব্যাগ নিয়েছে। সেই মানে এবং বিজনেসে তো বোন নাই, ভাই নাই, সব বিজনেসে সবাই কাস্টমার। তো আমার বোনই 6টা ব্যাগ নিয়েছে। আমি তো লাস্টের দিকে ওকে থামাইছি যে তুমি আর নিও না, কারণ তোমার ব্যাগের জন্য আমার মানে অন্য কাস্টমারের প্রোডাক্ট আমি আনতে পারছি না। মানে
এবং মানে আপু সে তো আমার বোন, সেই হিসাবে রিভিউ দিয়েছে, হয়তোবা সেটা পার্শিয়াল হতে পারে, বাট আমার কাস্টমারদের রিভিউ আমার গ্রুপগুলোতে থাকে, হয়তো আপনি গ্রুপে আছেন, ফলো করলেই বুঝবেন যে হ্যাঁ, খুব ভালো কোয়ালিটি এবং খুব ভালো রিভিউ। সো আমার চায়নার ব্যাগ নিয়ে কাজ করার এইটা হয়তো বা ক্যাজুয়ালস বাই লিটলস এ আরেকটা মানে পার্ট হবে যে আমি ব্যাগ নিয়ে কাজ করবো ভবিষ্যতে। হতে পারে। হুম। না আসলে করা উচিত, কারণ আমি ওই যে তুমি একটা কথা বলছিলে না যে আমরা হচ্ছে, ধরো তুমি তো হচ্ছে বিজনেস করছো দেখে, আমি পার্সোনালি যদি বলো যে কাউকে গিফট দেওয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা পছন্দ করি আমি সেই জিনিসটাই, মানে যে কোয়ালিটি বা যেটা আমার নিজের জন্য কিংবা আমি সেরকম জিনিসই গিফট দেওয়ার চেষ্টা করি। তো এমনকি আমরা ধরো জাকাতের ক্ষেত্রে অনেক সময় ধরো আমরা যদি কাউকে হেল্প করি, আমি ওখানেও চেষ্টা করি একটা ভালো কিছু দেওয়ার জন্য বা তার যাতে হেল্প হয় এরকম কিছু করার আর কি। তো সেক্ষেত্রে যেহেতু তোমার এই মন মানসিকতা আছে, সেজন্য বলবো যে তোমার ব্যাগের কোয়ালিটি আমি নিজেও দেখেছি যে তুমি আসলে এই সেক্টরটাও শুরু করো খুব তাড়াতাড়ি, কারণ হ্যাঁ, আমার ইনশাল্লাহ নিজেরও ব্যাগের দোয়া করবেন। খুবই হ্যাঁ, কম। হ্যাঁ, ইনশাল্লাহ আরেকটা ইনশাল্লাহ। জিনিসও দেওয়া হয় যে যেহেতু রিসেন্টলি একটা ঘটনা ঘটে যাওয়ার পরে জুতার উপরেও একটা ব্যাপার, থাইল্যান্ডে যে তোমার চায়না বা থাইল্যান্ডের জুতাগুলো বেশি চলে আমার যেটা মনে হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা এই প্রোডাক্টেও হ্যাঁ, হ্যাঁ, হাত দিতে সেটাও পারো। একটা প্রসপেক্ট হতে পারে। হ্যাঁ, আপু আসলে বিজনেস করতে গেলে আপনি বিভিন্ন ডাইমেনশনে কাজ করলে তখন আসলে মানে আপনার মানে কোথাও একটা প্রোডাক্ট না, আপনার একটা প্রোডাক্ট কাজ করতে নাও পারে, সেক্ষেত্রে আপনি প্ল্যান বি অলওয়েজ রাখতে হয়। হ্যাঁ, শুধু সেই ক্ষেত্রে এটাই আসলে বিজনেসের নিয়ম। আজকে যদি ধরেন স্কোয়ার স্কোয়ার কোম্পানি যদি শুধুই ওষুধ বানাতো তাহলেও না হতো, না, কিন্তু তারা কি করেছে, তারা ধরেন আপনি তারা লাইফ লাইফ মানে লাইফ প্রতিদিনে আপনার যা লাগছে সেই বিজনেসে এসেছে। ওরা এখন আম, আটা তাহলে সুজি খুবই ময়দা চালাক সব আছে। বানাচ্ছে, তেল বানাচ্ছে। এছাড়া ওরা টয়লেট্রিজে এসেছে, স্কোয়ারের সাবান আছে, তেল আছে। তো এটাই আপু, যে আপনাকে আসলে সব ডাইমেনশনে কাজ করতে হবে। মানে যে সেটা আপনার এর আগে আসলে সব বিষয়ে একটু জ্ঞান নিয়ে নিতে হবে। ব্যবসাতে দুম জানতে হবে। করে নামার আগে প্রোডাক্ট সম্বন্ধে আপনার নলেজটা নিয়ে নিলেই আমার কাছে মনে হয় যে বিজনেসটা সহজ হয় আর কি। অনেক আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে, রাশিন অনেক ব্যস্ত বিজনেস নিয়ে, তারপরেও আড্ডা ওই আড্ডা রিফাতে চলে এসেছে। এবং যারা এতক্ষণ ধরে শুনছিলেন, আরো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে রাখতে পারেন, রাশিন যখন সুযোগ পাবে অবশ্যই সেখানে কমেন্টস উত্তর জানিয়ে দিবে যদি বিজনেস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আসলে। আর যারা রাশিনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা তো কেজলস বাই লিটিলস এর পেজে লাইক কমেন্ট দিয়ে ওর সাথে যুক্ত হয়ে যাবেন, খুব সহজে নিজেদের পছন্দের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। আর আমাদের আরজে রিফার ফেসবুক পেজটি ফলো করতে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার জীবনে কে অনুপ্রেরণা হবে আসলে আপনি নিজেও হয়তোবা দেখতে দেখতে দেখবেন, আর এমনও হতে পারে যে কারোর সাথে আপনার গল্পও মিলে গেছে, এমনও হতে পারে। আর যেহেতু আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বা প্রতিবন্ধীদেরকে নিয়েই কাজ করছি, তো অনেক প্রতিবন্ধকতা আসলে সবার জীবনেই আছে। কারণ রাশিনা কিন্তু বলছে বিজনেস শুরু করতে কিন্তু সে একদিনে এই জায়গাতে আসেনি, অনেক চড়াই উতরাই পার করেই তারপরে এসেছে। তো সেক্ষেত্রে আড্ডা উইথ আরজে রিফাতে সবসময় চোখ রাখবেন, আরজে রিফা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর রাশিনের কাছ থেকে শুনবো এই যে আড্ডা উইথ আরজে রিফাতে আসছে এবং আর কি কি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতে চাই তাহলে শুনে আমরা আস্তে আস্তে বিদায় করবো। গান তো শুনতে পারলাম না, নেক্সট টাইম রেডি করে নিয়ে আসবো। আমার খুব ভালো লাগলো একটা নতুন একটা মাধ্যমে আপনাদের সাথে আমার আমার ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এটা যদি কারো আম, কারোর জন্য মানে কারো যদি ইন্সপিরেশন হিসেবে কাজ করে, আমি খুবই মানে কি বলবো, মানে সম্মানিত বোধ করব। প্লাস হলো রিফা আপুর সাথে কথা বলে সবসময় ভালো লাগে। আমি দু তিনবারই দেখা হচ্ছে আপুর সাথে, ওই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে কত গল্প করে ফেলেছি। তো আজকে তো একটা বড় মাধ্যমে আপুর সাথে গল্প করলাম। আপু খুবই পজিটিভ একটা মানুষ এবং আপু একটা খুব ভালো একটা কজ নিয়ে কাজ করছেন। মানে সেটা হলো প্রতিবন্ধী এবং স্পেশাল যে চাইল্ড গুলা অটিজম নিয়ে কাজ করছেন। এগুলো আসলে সোসাইটির কোনো মানে এইগুলো কোনো আসলে এখন আর টেবু না, এগুলা নিয়ে কাজ করা উচিত। এরা আমাদের সোসাইটির একটা অংশ এবং আপুর এই ইনক্লুশন নিয়ে কাজ করছেন। তাদেরকে কিভাবে আরো ইনক্লুড করা যায়, তাদের বেটারমেন্টের জন্য কাজ করছেন। আপুর এই উদ্যোগটাকে আমি সবসময় খুবই প্রশংসা করি এবং এটা আসলে প্রশংসনীয়। ইনশাল্লাহ আপু, আপনার জন্য অনেক দোয়া এবং অনেক পরিবারই হয়তো আপনার জন্য দোয়া করছে। সো আশা করি আরজে রিফা পেজটা আরো বড় হোক, আরো অনেক মানুষ এটার সাথে সংযুক্ত হোক। আমিও একদিন, আমার খুব খুশি লাগবে যদি এই পেজটা অনেক বড় হয়, অনেক মানুষের কাছে পৌঁছায়। কারণ আপুর আসলে যে ভিউ লাইফের প্রতি এবং মানুষের জন্য করার, এটা আসলে পজিটিভিটিটা সব দিকে ছড়িয়ে যায়। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলেছে। রাশিনের কথাতেই ফিরে আসি যে সবসময় পজিটিভ থাকার কথা বলেছে।
সবাইকে কিন্তু সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভ জিনিস আশপাশে সবসময় থাকবে। নিজেকে আসলে যেহেতু আমরা পড়াশোনা শিখছি, শিক্ষিত হচ্ছি বলছি, সেক্ষেত্রে কিন্তু এই মন মানসিকতার দিকে আমাদের একটু উন্নত হতে হবে, আরো শিক্ষিত হতে হবে, যাতে এই নেগেটিভ মানুষগুলা যদি আশপাশে আসলে সবসময় নেগেটিভ জিনিস থাকবে, কিন্তু আমাদেরকেই বেছে নিতে হবে আমরা আসলে কোন পথটা নিব। তো সেইভাবেই যাতে আপনারা এগিয়ে যেতে পারেন। ওই যে আরেকটা জিনিস না বললেই নাই, ভলেন্টিয়ার ওয়ার্ক যারা ভাবেন যে এটা কোনো এমন কাজ না, আসলে রাশিদ কিন্তু খুব সেখানে দেখেন ভাইস প্রেসিডেন্ট ছিল, তাহলে ওর কাছ থেকে যেহেতু এখন জানতে পেরেছেন ভলেন্টিয়ার হিসেবে, সেক্ষেত্রে ইয়াং জেনারেশনকে বলবো যারা হচ্ছে, যেহেতু আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে অনেক সময় এরকম সন্তানদেরকেও আমরা পাই যারা হচ্ছে লাইফে ফ্রাস্ট্রেশনে চলে গিয়ে ড্রাগের প্রতি অ্যাট্রাকশন চলে যায়। তো সেক্ষেত্রে ড্রাগ নেওয়া এই সব কাজে আমরা না জড়িয়ে আমরা যাতে ভালো কাজ করি এবং নিজেদেরকে ভলেন্টিয়ার কাজে যুক্ত করি, যাতে আমরা আমাদের নিজেদের সোসাইটিকে কিছু দিতে পারি, কারণ আপনার জীবনটা কিন্তু অনেক মূল্যবান। সেটা আপনি যেটাই করেন না কেন, আপনার পরিবার যদি আপনার কেউ নাও থাকে, আপনার বাবা মা তো অ্যাটলিস্ট আপনাকে জীবনে বড় করতে অনেক চড়াই উতরাই পার করে, তাদের কথা চিন্তা করে হলেও একটু ভালো কিছু চিন্তা করি। আর রাশিনকে তো অনেক ধন্যবাদ যে অনেক ব্যস্ত থাকার পরে আমাদেরকে সময় দিয়েছে, রাশিনের বিজনেস অনেক দূরে এগিয়ে যাক। আর বলবো যে আশিক ভাইকে নিয়ে আরেকদিন আমাদের স্টুডিওতে উপস্থিত হবে এবং তাদের প্রেমের গল্পটা আমরা সেদিন শুনবো। সেই অপেক্ষায় থাকবো। আর সবাই আরজেডিকার পেজের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, শুভরাত্রি।